আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আশা করছি আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন আপনারা। যদি স্পষ্টত শুনতে এবং দেখতে পেয়ে থাকেন কাইন্ডলি একটু ক্লিয়ার লিখবেন। কি অবস্থা সবার আপনাদের? মাকসুদ, কেমন আছেন? ওকে, ভেরি গুড। আচ্ছা, আনমিউট করে দিচ্ছি আপনাকে। কি অবস্থা মাকসুদ, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? এই তো চলছে। পড়ালেখার কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভেরি। ভালো চলতেছে। প্রীতি, প্রীতির কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রীতি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন ভেরি গুড। আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। পড়ালেখা কেমন চলছে? চলতেছে স্যার, পড়তেছি এখন। ভেরি গুড। আর সাজিয়ার কি অবস্থা? সাজিয়া। স্যার আসসালামু আলাইকুম। এই তো স্যার, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম ভালো। স্যার, কেমন আছেন? পড়ালেখা কেমন চলে? স্যার পড়তেছি। স্যার কিছু ওকে। কনফিউশন থাকে, যেমন দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড হবে না, ওয়্যার ওয়ার ইনফর্মড ওয়্যার হবে। ওয়্যার স্যার অনেক কিছুতে স্যার বিগত সালের কোশ্চেনে আমার হচ্ছে স্যার বারবার মনে হচ্ছে এক একটা এক এক রকম দেখতেছি কিছু কিছু আচ্ছা কোশ্চেন নিয়ে। আচ্ছা, আপনি জানাবেন ক্লাসে, সমস্যা নেই, জানাবেন, বা আপনাদের গ্রুপের মধ্যেও বিভিন্ন কিছু আপলোড করতে পারেন, আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ঠিক স্যার আছে। আরেকটা কথা, কিভাবে স্যার কোটেশন মনে রাখা যায় আর ক্যারেক্টার একটু বলে দেন স্যার, এই এই দুটা দুটাতে আমি মনেই রাখার লিটারেচার। দরকার নেই, এই দুটা মনেই রাখার দরকার নেই। এবং খুব এটা নিয়ে টেনশন করবেন না, কয়েকটা ফেমাস কোটেশন ছাড়া এটা নিয়ে খুব একটা প্যারা খাবেন না, মানে এটা নিয়ে খুব একটা টেনশন করবেন না। এটা 1 নাম্বার যদি আপনি মনে রাখতে চান, 1 নাম্বার মনে রাখার জন্য আপনার যে পরিমাণ কষ্ট করতে হবে, তার থেকে আপনি অন্য জায়গার মধ্যে এর 20% কষ্ট করে এর থেকে আপনি 10 নাম্বার পেয়ে যাবেন। ঠিক আছে। স্যার ইনশাল্লাহ লিটারেচারে স্যার এই দুইটা বাদে আমার মনে হয় এ টু জেড সবই পড়তে পারি, কিন্তু স্যার এই দুইটা জায়গায় আমার হচ্ছে আটকে যায়। আচ্ছা দেখি, আপনাদের লিটারেচারের যদি ক্লাস থাকে সেক্ষেত্রে তো হলো, আর যদি না থাকে আমি যে লাস্ট ক্লাসটা আছে সেই লাস্ট ক্লাসে একটু আপনাদেরকে লিটারেচার সম্পর্কে টাচ দেওয়ার চেষ্টা করব, কিভাবে টেকনিক করা যায় একটু টাচ দেওয়ার চেষ্টা করব, যদি লিটারেচার ক্লাস থাকে। আর ক্লাস থাকলে তো হলোই। ঠিক আছে, তাহলে স্যার আপনাদের ক্লাস থাকুক না থাকুক মাঝে মাঝে আমাদের সাথে একটু কথা বলবেন। আপনাদের এরপরে কিন্তু আরেকটা ক্লাস আছে। ঠিক আছে, এরপরে আর ক্লাস থাকবে না আপনাদের, যদি গ্রামারই শেষ হয় আপনাদের। আর যদি লিটারেচার থাকে তো অবশ্যই লিটারেচার ইনশাল্লাহ থাকবে। স্যার তারপরে মাঝে মাঝে আপনি আমাদের একটু বুস্ট আপ করেন, না হলে স্যার না না, আমরা একটু অবশ্যই মরিচে অবশ্যই ধরে যাই। অবশ্যই অবশ্যই। তাহলে আমরা যে অ্যাসাইনমেন্ট টেস্ট 15 ছিল আপনাদের, সেই অ্যাসাইনমেন্ট টেস্ট 15 এর যে মার্কস আছে সেটা যদি আমরা বলি, অল টার্গেট ব্যাচ থেকে প্রথম হয়েছেন রবিউল আরজু, তিনি পেয়েছেন 67। সেজান বিশ্বাস হয়েছেন সেকেন্ড, সেজান বিশ্বাস পেয়েছেন 63.50। মাকসুদ পেয়েছেন 59, তিনি থার্ড হয়েছেন। মাকসুদ 59 পেয়ে থার্ড হয়েছেন। তারপরে গোল্ড লাইফ ব্যাচ 2 থেকে শাওন মিয়া, মাশাআল্লাহ, ভেরি গুড। শাওন, শাওন পেয়েছেন 65। শাওন কি এতদিন পরীক্ষা দেন নাই নাকি? মানে শাওনের নাম কিন্তু আমি আজকে প্রথম পেলাম। শাওন আগে প্লেসে ছিলেন না, আগে কি পরীক্ষা টরীক্ষা দেননি আপনি? তারপরে আহ, গোলাম মোস্তফা কিন্তু এবার নাই আপনি। গোলাম মোস্তফা তো সচরাচর থাকেন। শরীফুল ইসলাম আছেন, তারপরে সেটা হচ্ছে সেকেন্ড হয়েছেন শরীফুল ইসলাম। ফারহানা আক্তার থার্ড হয়েছেন, সেটা হচ্ছে গোল্ড লাইফ 2 থেকে, এবং গোল্ড লাইফ 3 থেকে অ্যাজ ইউজুয়াল আপনার সাজিয়া প্রথম হয়েছেন, তিনি পেয়েছেন 63। এবং উম্মে কুলসুম হয়েছেন সেকেন্ড, তিনি পেয়েছেন 63। একেবারে সেম সেম নাম্বার, কিন্তু তার নেগেটিভ মার্কিংটা একটু বেশি ছিল। আরিফা আহমেদ পেয়েছেন 50.50। এটা ছিল অ্যাসাইনমেন্ট টেস্ট 15-এ। এবং অ্যাসাইনমেন্ট টেস্ট 16-এর কথা যদি বলি, 16-এর মধ্যে অল টার্গেট ব্যাচ থেকে প্রথম হয়েছেন সেজান, তিনি পেয়েছেন 74। রবিউল আরজু, তিনি পেয়েছেন 68, ভেরি গুড। হাবিবুর রহমান পেয়েছেন 63। এবং তারপরে গোল লাইফ 2 থেকে যদি আপনি বলেন, তাসনিম আলম শিথিল, তিনি পেয়েছেন 52। শাওন মিয়া পেয়েছেন 49। রুবিনা আক্তার পেয়েছেন 40.50। এবং যদি আপনি বলেন গোল্ড লাইফ 3 থেকে, সাজিয়ার মনে হয় এটাতেই সমস্যা হয়েছিল এই অ্যাসাইনমেন্ট টেস্টটায়, যে যেটার কথা আমি বলছি সেই জায়গার মধ্যে আপনি প্লেসে নাই। হয়তো ওই যে কেটে গিয়েছিল যেটা, সেটা হচ্ছে উম্মে কুলসুম হয়েছে প্রথম, সেটা হচ্ছে 66.50। শাওন পেয়েছেন 37.50। আরিফ আহমেদ পেয়েছেন 33.50। তো ঠিক আছে, এই ছিল আপনাদের যে অ্যাসাইনমেন্ট টেস্টের অবস্থা। এবং ওভারঅল যদি আমরা বলি সিচুয়েশন, সিচুয়েশন জি আমি জানি, আমি মোটামুটি গেস করতে পেরেছিলাম এই জিনিসটা।
তাহলে যদি আমরা বলি যে সিচুয়েশনের যে জায়গাটা, সিচুয়েশন এখন যে আপনারা অবস্থানে আছেন, এখন যে অবস্থায় আছেন আপনারা, সেই অবস্থায় যদি আমরা বলি যে সময় পরীক্ষার জন্য যাই পাচ্ছেন না কেন, যতটুকু এগিয়েছেন না কেন, এখন থেকে যদি জিরো থেকেও শুরু করেন খুব ভালো করা সম্ভব। সামনের যে 45তম বিসিএস আছে, সরি 46তম বিসিএস আছে, একবারে জিরো থেকে শুরু করলেও খুব ভালো করা সম্ভব। তো সেই জন্য অনেকে মনে করছেন সার্কুলার দিয়ে দিয়েছে মানে কাছাকাছি সময় চলে আসছে, এর মধ্যে থেকে বিসিএস এর প্রিপারেশন নিতে 3 months ইজ মোর দ্যান ইনাফ ফর ইউ। তো সেই জন্য একটু ভালো করে পড়ালেখা করবেন, একটু নিজের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন, দ্যাটস ইনাফ ফর ইউ। আর কোনো কিছু নিয়ে খুব একটা বেশি ঝামেলা করবেন না, আর কোনো কিছু নিয়ে খুব একটা চিন্তা করার সময়টাই কো ইনফ্যাক্ট আপনার কাছে। আর কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, জাস্ট বি ফোকাস অন ওয়ান থিং, যে এটাতে আপনার কিছু একটা করতে হবে। এবং আরেকটা জিনিস, আপনার মধ্যে একটা জিনিস মাথার মধ্যে কাজ করতে পারে যে আমি কি আর পারবো নাকি, এটা তো প্রথম বিসিএস, দেখি কোনো মতে দিয়ে এর পরেরটাই ভালো করে করব। সেই পরের বিসিএস আপনার জীবনে আর আসবে না, কারণ সবসময় আপনি এরকমই মাথায় থাকবে। প্রথম বিসিএস এ যারা হয় তারা প্রথম বিসিএস এই হয়, যারা হয় না তারা কোনো বিসিএস এই হয় না। কারণটা কি জানেন? কারণ ওই যে মাইন্ড সেট আপ। তো সেজন্য প্রথম বিসিএস বলতে কোনো কথা নেই, সেকেন্ড বিসিএস বা থার্ড বিসিএস বলতে কোনো কথা নেই। সেই জায়গার মধ্যে একটা জায়গা আছে যেটা আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার আপনার কোয়ালিফাই করতে হবে। সেটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, যেটা আপনার মানে অ্যাচিভ করা উচিত, এবং যেটা আপনি ইনশাল্লাহ আমি বিশ্বাস করে অ্যাচিভ করতে পারবেন। সেজন্য জাস্ট একটা ফোকাস করে যাবেন যে আপনি পড়ালেখা করবেন। এবং যে এই শেষ সময় বিসিএস এর মধ্যে একটা জিনিস আপনার মানে মাথায় আসে, আহ, শয়তানের ভদ্র সুরতে যে ধাক্কা আছে না, সেই ধাক্কা কয়েকভাবে হতে পারে ভদ্র সুরতে। সেটা কেমন জানেন? হঠাৎ করে বলছে যে আরে এবার তো মানে এত পড়ালেখা করার সময় নাই, হয়তোবা আমি এবার খুব একটা বেশি ভালো করতে পারবো না। তো এই জাতীয় চিন্তা ভাবনা করে কি আমরা খুব মানে নিজেকে দুর্বল ভেবে আস্তে আস্তে প্রিপারেশনটাকে গুটিয়ে নেই। এমনও হয়েছে বিসিএস এর রিটেনের প্রিপারেশন, রিটেনে থাকে 2-2.5 মাস। তো রিটেনের প্রিপারেশন, আপনারা যারা বলছেন যে রিটেন আমরা পড়ে আসবো বা রিটেন আমরা আগে থেকে পড়ে প্রিপারেশন নিব, রিটেন আগে থেকে পড়ে যারা প্রিপারেশন নেন, আসলে কিন্তু রিটেন 2-2.5 মাসের মধ্যে সবাই প্রিপারেশন নেয়। তো ওই 2-2.5 মাসের মধ্যে যেহেতু আপনারা একটা ইফিসিয়েন্টলি টাইমটাকে ইউটিলাইজ করা শিখে যান, তার মানে তার আগে থেকেও সম্ভব। এবং রিটেনের প্রিপারেশন নেওয়া প্রিলির থেকে অনেক বেশি টাফ। টাফ বলতে ইন সেন্স বলতে পুরো দুনিয়াটা আপনার কাছে তখন নতুন থাকবে। আপনি প্রিলির জন্য যেটা 2 বছর পাচ্ছেন, রিটেনের জন্য 2 মাস পাবেন। তো এখন আপনার কথা হচ্ছে রিটেন কি আপনি শুরু থেকে এখন থেকে পড়া শুরু করবেন? আমি কখনোই সেটা সাজেস্ট করি না। আপনি যদি অ্যাডিশনালি করেন অবশ্যই করতে পারেন, ইটস আপ টু ইউ। যদি আপনি প্রিলিকে প্রপারলি অ্যাটেনশন দিয়ে তারপরে রিটেনের কাজ করতে পারেন, ইটস আপ টু ইউ, তখন আপনি করতে পারেন। কিন্তু যদি প্রিলিকে আপনি প্রপার অ্যাটেনশন না দিয়ে রিটেনের কাজ করেন, তাহলে আমার জন্য যথেষ্ট সমস্যা আছে আপনার এই কাজটা নিয়ে, যে আপনি ঠিক কাজটা করছেন না, আপনি প্রিলি ফেল করবেন। একবারে লিখে রাখেন, যারা প্রিলির মধ্যে প্রপার অ্যাটেনশন না দিয়ে রিটেনের মধ্যে রিটেন নিয়ে মাথা ঘামাচ্ছেন, তারা আমি বলে রাখতে পারি যে এখানে হয়তো বা খুব একটা বেশি ভালো করার সুযোগ নেই, কারণ প্রিলি হচ্ছে টাফেস্ট পরীক্ষা, এটা হচ্ছে একটা কথা। তাহলে এটা বলার কারণটা ছিল যে এটা যে রিটেনের মধ্যে কিন্তু খুব কম সময় থাকে, সেই সময়টা যদি আপনি ইউটিলাইজ করতে পারেন, 2.5 মাস যদি ইউটিলাইজ করতে পারেন, তাহলে এখন থেকে তো আপনার 3-4 মাস সময় আছে। এবং বিশ্বাস করেন এই 3-4 মাসে যে কত কিছু করা সম্ভব, সেটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু হয়তোবা চেষ্টা করতে চাই না, পরিশ্রম করতে হয়তোবা একটু কষ্ট লাগে আমাদের কাছে। এবং শেষ মুহূর্তে এসে শয়তানের ভদ্রচুরতে একটা ধাক্কা কি হতে পারে জানেন? যে আমি এই জায়গা দিয়ে গিয়েছি, তো আমি জানি খুব ভালো করে যে আরে থাক না, সবাই তো বলে যে প্রথম বিসিএস মানে এবার কি আর পারবো নাকি, এর পরের বার যাই, থাক, এই জাতীয় জিনিসগুলো। তো ইনফ্যাক্ট আমি যখন প্রচুর পড়ালেখা করছি তখন আশেপাশে, আমি এটা আমার মাথায় এটা আসে না, আমি এটা মাথায় আনতে দেই নাই। তো আমার আশেপাশে ইনফ্যাক্ট এই কথাগুলো আমি শুনেছি, জানি এটা তো প্রথম বিসিএস, এত জান প্রাণ দিয়ে দেয়ার কি আছে, দেখো আগে, বুঝো আগে। আমার কথা হচ্ছে বোঝা না বোঝার কিছু নেই, দিব দিব, ডু অর ডাই, নাথিং ইন বিটুইন। যদি যুদ্ধে যাই তাহলে জিততে যাব, হারতে যাব যুদ্ধে? হারতে তো যাব না যুদ্ধে, যুদ্ধেই যাব না আমি। আমার যদি যুদ্ধে যেতে হয়, আমার টার্গেট থাকবে আমি যুদ্ধে জিতবো। হারার জন্য আমি যুদ্ধে যাব না। আপনি গেলে যেতে পারেন, আমি হারার জন্য যুদ্ধে যাব না। তার মানে কি আপনাদের মধ্যে কে কে হারার জন্য যুদ্ধে যেতে চান একটু কমেন্ট করেন তো। কেউ কি হারার জন্য যেতে চান? আর জেতার জন্য তাহলে কারা কারা যেতে চান একটু কমেন্ট করেন। কেউ কিন্তু হারার জন্য এখনো কমেন্ট করেন নাই, তাহলে জেতার জন্য কে কে যেতে চান? যদি আপনারা জেতার জন্য যেতে চান, প্রথমেই নুসরাত আছেন, প্রীতি, তারপরে লবকুশ, ভেরি গুড, আর ভেরি গুড, সাদিয়া, সাজিয়া, মহিউদ্দিন, মাকসুদ নাই, মাকসুদ হারবে, ওকে, আইরিন সুলতানা, ভেরি গুড, রাশিদুল হক, ভেরি গুড, প্রিলিতে পাশ করতে চান, ভেরি গুড। ইনশাআল্লাহ যদি জেতার জন্য যুদ্ধে যান তাহলেই যাবেন,
যদি হারার জন্য যান, যাওয়ারই প্রয়োজন নেই। হারার জন্য যুদ্ধে কেউ যাওয়ার দরকার নেই। বিসিএস যে একটা দেখলাম, যে দিয়ে আসলাম, একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম, সেই এক্সপিরিয়েন্সের আপনাদের এখন মাথার মধ্যে আসবে, আপনার কাছে প্রচুর পরিমাণে মাথার মধ্যে একটা জিনিস আসবে যে কি বলে, মানে শেষ মুহূর্ত তো, এখন একটু পড়ার বেশি প্রেসার পড়বে আপনাদের কাছে। এখন এই যে প্রেসার যে পড়বে, তখন আপনার শয়তানের একটা ভদ্র সুরতে ধাক্কাটা হচ্ছে কি জানেন, যে থাক না, একটু দেখি না। প্রথমবার তো আপনি না চাইলেও আপনার আশেপাশ থেকে বলবে আরে বেটার লাক নেক্সট টাইম। থাকে না যে প্রথম বিসিএস, তো যারা হয় তারা প্রথমবারই হয়, এটা হচ্ছে একটা কথা। এবং এই শেষ মুহূর্তে কতবার যে ইনফ্যাক্ট আপনার মনে হবে যখন পরিশ্রমটা বেশি হয়ে যাচ্ছে, না এবার না, এর পরের বার, ইনশাল্লাহ এর পরের বার জান প্রাণ দিয়ে ফেলবো। তো এই যে এর পরের বার জান প্রাণ দিয়ে ফেলবেন, এটা আমি জানি, এটা অনেকের সাথে হয়, অনেকের সাথে হয়, ট্রাস্ট মি, অনেকের সাথে হয় এই জিনিসটা। কিন্তু এই অনেকের সাথে যেটা হয়, পরবর্তী বিসিএস আর আসে না। কারণ যায় দিন যেটা, সেটাই ভালো দিন, আসে দিন সেটা ভালো দিন না। ঠিক আছে, আসে দিন যেটা, সেটা কখনোই ভালো দিন হতে পারে না, কখনোই সেটা হয় না। কারণ সামনের দিনটা সবসময় কঠিন হয়। আপনি এখন যে সময়টা পাচ্ছেন, সেই সময়টা কিন্তু সামনের দিনে পাবেন না। এক্ষেত্রে যদি আপনি বলেন সামনের দিনের যে সময়টা আছে, সামনের দিন আরো কঠিন হতে যাবে, আপনার লাইফ আরো চ্যালেঞ্জিং হবে, আপনার আরো জবের প্রেশার থাকবে, আপনি আরো চাকরি বাকরি করার জন্য চেষ্টা করবেন। আপনি কি মানে চাকরি বাকরি করবেন না? চাকরি বাকরি নিশ্চয়ই করবেন। তো সেক্ষেত্রে অন্য চাকরি বাকরির পাশাপাশি যে কাজ করা, সেটা কিন্তু আরো বেশি টাফ, পড়ালেখা করা। সেই জন্য এখন থেকেই যা সময় আছে, আমি বারে বারে বলছি, অনেকেই ভয় পেয়ে গিয়েছেন, লাস্ট ক্লাস আমি দেখলাম কয়েকজন ভয় পেয়েছেন। মোটেও ভয় পাওয়ার কিছু নাই। এই সময়ের মধ্যে একেবারে জিরো থেকে সম্ভব, জিরো থেকে সম্ভব, ট্রাস্ট মি, জিরো থেকে সম্ভব। ঠিক আছে, ওকে, কনগ্রাচুলেশন বলছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা জানেন তাহলে, না? তো ঠিক আছে, আমরা পরবর্তীতে যে আজকের ক্লাসটা আছে, সেই ক্লাসটা স্যার পড়া দেখে মনে হচ্ছে সব পড়া আবার জিরো থেকে স্টার্ট করেছি, তখন একটু নার্ভাস লাগে। তার মানে আপনি পড়ালেখা করেছেন, তার মানে পড়ালেখা করেছেন একবারে জিরো থেকে যেহেতু স্টার্ট করেছেন, মানে বিসিএস এর জার্নিতে কখনোই আপনি এরকম বলতে পারবেন না যে দুনিয়াতে সবকিছু আপনি পড়ে ফেলেছেন। এরকম কিছু কিন্তু পারবেন না আপনি, মানে এটা বলতেও পারবেন না আপনি যে সবকিছু আপনি পারেন। কারণ আপনি এমসিকিউ পড়ছেন, তো এমসিকিউ আপনি প্রতিনিয়ত, আপনার মাথায় কি 1 কোটি এমসিকিউ আপনার মাথায় থাকলো, আপনি কোয়েশ্চেন দেখে, অপশন দেখে না চিনবেন? আপনি কিভাবে বুঝবেন যে আপনি মুখস্থ কতটুকু করেছেন? এবং মুখস্থ করে বিসিএস আপনার টেকনিক ছাড়া মুখস্থ করে হয় না। আপনার যারাই প্রিলি কোয়ালিফাই করেছে দেখবেন তাদের টেকনিক আছে, কিন্তু তারা পড়ানোর সময় টেকনিক করে, তারা কাজ করার সময় টেকনিক করে, জিনিসটা হচ্ছে টেকনিক, স্ট্র্যাটেজি। তো সেজন্য একটু বোঝার চেষ্টা করেন। এবং আচ্ছা, মাকসুদ কি হয়েছে, নাই কেন? মাকসুদ কি দুষ্টুমি করলেন নাকি? মাকসুদ, স্যার আমি ওভারঅল কথাটা বলছিলাম আর কি, যে প্রিলি ইনশাল্লাহ, আমি প্রিলি টিকবো ইনশাল্লাহ, এরকম কনফিডেন্স আছে স্যার। তাহলে নাই আবার কেন? স্যার 46 হবে কিনা এটা ব্যাপারে আর কি। 46 হবে কিনা মানে 46 কি ফ্রিলি টিকবেন এটা কনফার্ম, আবার 46 হবে কিনা মানে কি? স্যার কেন রিটেন তো কোনো রকমে কোনো কিছুই পারি না স্যার, এই জন্য। মাকসুদ বেশি চিন্তা করছে। যাই হোক, রিটার্নটা নিয়ে আমি যেটা বলছি সেটা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই, মানে চিন্তা এখন রিটার্ন নিয়ে করার দরকার নেই আপনাকে। এটা কি মানে আপনাকে আসলে বোঝানো হচ্ছে প্রিলিটা যে কতটা আনপ্রেডিক্টেবল। মাকসুদ, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আপনি আমার ভালো স্টুডেন্ট, আপনি আমার সিনসিয়ার স্টুডেন্ট, এবং আপনাকে আমি বাজির ঘোড়া বলে থাকি, বাট আই অ্যাম নট 30% শিওর আপনি যে কোয়ালিফাই করবেন। আমি আপনাকে বাজির ঘোড়া বলে থাকি, কিন্তু আই এম নট 30% শিওর আপনি যে কোয়ালিফাই করবেন। কারণটা কি জানেন? প্রিলি পরীক্ষায় যে কোনো কিছু হতে পারে। সুশান্ত পাল বা মাসরুফ ভাইয়া, মানে যারা একেবারে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারা পরীক্ষা দিয়ে যে টিকবে, এটা সে নিজেও কখনো বলতে পারবে না, আরো কেউ বলতে পারবে না। তো সেই জন্য প্রিলি পরীক্ষাটা আসলে সব থেকে টাফেস্ট একটা জায়গা। তো সেই জন্য এই প্রিলি পরীক্ষাটাকে কোয়ালিফাই করুন। এখন অন্য কিছু নিয়ে চিন্তা করবেন না, আপনার মাইন্ড ডিস্ট্রাক্ট হবে। অন্য কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, এখন জাস্ট প্রিলি 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 একটা একটা করে ধরুন। পাশাপাশি রিটেন তো আপনি করছেনই, আপনাকে হাতের হাতের লেখা কি ফার্স্ট করছেন বলেছিলাম যে। জি স্যার, করতেছি। কতক্ষণ লাগে আপনার এখন লিখতে? স্যার আগে 8 মিনিট লাগতো, এখন 6:30 মতো লাগে। আচ্ছা, 6:30, এটাকে 4 মিনিট, আপনার স্ট্যান্ডার্ড নামে দিয়েছিলাম 4 মিনিট। জি স্যার। 4 মিনিটের মধ্যে নিয়ে আসবেন এটাকে। এটা রিটেনের প্রিপারেশন, আর কিছু না। ঠিক আছে, এটা রিটেনের প্রিপারেশন, সেভাবে একটু দেখবেন। ঠিক আছে মাকসুদ? আর জি স্যার। খুব একটা বেশি মানে প্রিলি টিকবেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলতে পারি, মানে আমরা ইনশাল্লাহ টিকবো বলতে পারি। কিন্তু প্রিলিটা কিন্তু খুব কঠিন জায়গা। তো সেই জন্য আমি এটা নিয়ে আপনার সাথে একটা ভয় আছে, আপনাকে নিয়ে এটাই ভয় পাই যে আপনি হয়তো বা পরীক্ষার হলে কি জানি করে ফেলেন। এক্সাম হলটা একটা অন্য জিনিস, এবং সেই জায়গার মধ্যে অনেক কিছু আছে, আপনি পারলেই যে টিকবেন ব্যাপারটা এরকম না। দুনিয়াতে অনেক আছে পারা জিনিস,
এমসিকিউ পরীক্ষায় গিয়ে মানে পরীক্ষার হলে আপনি পারেন, আপনি 160টা পারেন, কিন্তু সেই কোয়েশ্চেনে কতগুলো দাগাতে হবে আপনি স্ট্যান্ডার্ডটা ধরতে পারেন নাই। আপনি মনে করেছেন সবাই মনে হয় অনেক পারবে, আপনি মনে হয় কম পারছেন, বেশি দাগিয়েছেন, নেগেটিভ মার্কিং এর কবলে পড়েছেন। আপনি বেশি দাগান নাই, চিন্তা করছেন যে সবাই তো এত পারবে না, বা আমি নেগেটিভ একটাও ভুল করবো না, আপনি 130টা দাগিয়ে এসছেন, দেখলেন কম দাগানো হয়ে গেছে, বাদ পড়লেন। এরকম হয় সচরাচর। তো সেই জন্য এটা খুবই আনপ্রেডিক্টেবল পরীক্ষা। এখানে নির্দিষ্ট কোনো নাম্বার নাই, কিন্তু এটা কাট মার্কসটা ডিপেন্ড করে কতজন টেকাবে সেটার উপরে। তো সেই জন্য খুব একটা বেশি ভয়ও পাবেন না, খুব একটা বেশি আশাও করবেন না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার কাজটা আপনি করে যেতে পারেন, ঠিক আছে? আর রিটেনের যে ব্যাপারের কথা বলছেন, রিটেন অবশ্যই গুরুত্বপূর্ণ, রিটেনটাই তো আসলে ক্যাডার বানায় মানুষকে। কিন্তু যারা রিটেনের জন্য করে, আপনি এখন যা করছেন সেটা হচ্ছে মোর দ্যান ইনাফ। ওই লেখাটা একটু ফাস্ট করেন, পত্রিকা পড়েন, একটু ইংরেজি পড়ার চর্চা করেন, রিটেনটা দ্যাট উইল বি মোর দ্যান ইনাফ ফর ইউ। পরে জাস্ট দুই আড়াই 3 মাসের মধ্যে রিটেনের প্রিপারেশন, আমি 43তম সামনে যেটা রেজাল্ট দিবে ওই রিটেনের প্রিপারেশন নিয়েছিলাম কত দিনের জানেন? বিশ্বাস করবেন না আপনারা, 37 দিনের মধ্যে প্রিপারেশন নিয়েছি। আর প্রথমটা রিটেনের প্রিপারেশন নিয়েছিলাম কত, 1 মাসের একটু বেশি সময়, মানে 41তম। তো এই হচ্ছে কথা। রিটেনটা এখন আপনি বলবেন যে স্যার আপনি তো ভালো, আমি জানি আপনারা এটা বলবেন যে স্যার আপনি তো ভালো, আপনি তো পারবেন, হ্যাঁ এই সেই হবে যাবে। তখন আমার মধ্যে কি চলছিল আমি তো বলেছি আপনাদেরকে, আই ওয়াজন্ট ফিজিক্যালি, মানে কি বলে, আই ওয়াজন্ট ফিজিক্যালি স্টেবল, আমার শরীর ভালো ছিল না তখন, এবং তার মধ্যে দিয়ে আমি করেছি, ঠিক আছে? আমি 10-12 ঘন্টা পড়তে পারতাম না, আমার চোখ লাল হয়ে যেত, এবং মানে চোখের সাইড দিয়ে একদিন যদি আমি পড়তাম, আমার চোখের সাইড দিয়ে লাল হয়ে আমি চোখ তাকাতে পারতাম না ব্যথায়, এরকম অবস্থা ছিল, মানে খুব বাজে অবস্থা ছিল, তার মধ্যেও তো হয়েছে, তাই না? তো একটু নিয়ত রাখবেন, চেষ্টা করবেন, এবং আপনাদের তো এরকম কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জ ওই সময়টা অ্যাটলিস্ট আল্লাহ মানে দোয়া করতে হয়। আমি সবসময় বলে থাকি যে সুস্থতা আল্লাহর একটা বড় দেয়া নেয়ামত। সেটা কেন? কারণ এই সময়টার মধ্যে যখন আপনারা দেখছেন যে, আমি দেখেছি ওই সময়টায় সুস্থতা কত বড় একটা নিয়ামত। কারণ আমার কাছে জাস্ট এতটুকু মনে হতো যে আমি যদি আমার পরীক্ষাটা পর্যন্ত ভালো থাকে, এরপরে যদি আমি 2 মাসও আপনার হসপিটালে থাকতাম, আমার কোনো সমস্যা নেই, পরীক্ষার মধ্যে যদি আমি ঠিক হয়ে যেতাম, এরকম। তো সেই জন্য সুস্থ থাকেন, ইনশাল্লাহ বাকিটা অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে মাকসুদ? আর এরকম জি স্যার। হোপলেস কথাবার্তা বলবেন না, আপনার হোপলেস কথাবার্তা শুনলে আমার খুব একটা বেশি পছন্দ হয় না, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এরপরে লবকুশ বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, লবকুশ কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, বলুন। স্যার আমাদের এই যে লেকচার গুলা থাকবে না পরীক্ষা আগ পর্যন্ত বা তার আশা 2-3 করছি মাস থাকবে, পর্যন্ত? আশা করছি থাকবে, আশা করছি থাকবে, থাকবে। স্যার স্যার এইগুলা দিয়ে কি শিক্ষক নিবন্ধন কভার হবে? ডাবল কাভার হবে, ডাবল। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটার মধ্যে চলে যাই, ঠিক আছে? আর আপনাদের যে ব্যাপার আছে, মানে মাঝে মধ্যে না থাকে কি যে বুস্ট আপের প্রয়োজন হয়, এই আপনাদের গ্রুপটার মধ্যে একটু মানে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, একটু বুস্ট করার চেষ্টা করবেন, নিজেদেরকে বুস্ট করার চেষ্টা করবেন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, হ্যাঁ? তো সেই জন্য মানে আপনাদের যে অল্টারগেট ব্যাচের গ্রুপটা আছে, পড়ালেখা মাশাআল্লাহ সবগুলো ব্যাচের মধ্যে আমি দেখছি এখন পড়ালেখার মোটামুটি আছে, কিন্তু স্টিল একটা জিনিস মাথায় রাখবেন, এই শেষ সময় আপনাদেরকে তো আমি বলে দিলাম যে রাতে ডিসপ্লে আলো কম দিলে চোখটা ভালো হতো। চোখটা ভালো হতো বলতে কি, কিসের আলো? আমাকে একটু দেখতে কেমন যেন, মানে আমার নিজের একটু তাকাতে কেমন যেন লাগছে। আচ্ছা, যাই হোক। তো যেটা বলছিলাম যে আমার যখন আপনাদের যখন এই সময়, শেষ সময়, কিভাবে শয়তান আপনাদেরকে ধোঁকা দিতে পারে সেটা আমি বলি। যে আমার তো এখন এটার মানে দেখবেন আপনার এই যে ডিসেম্বর মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসে দেখবেন আপনার কত বিয়ে থাকবে, কত অনুষ্ঠান থাকবে, কত কিছু থাকবে। আপনার পড়া যদি 10-15 দিন মিস হয়, এর মধ্যে আপনি চিন্তা করবেন আরে এই বিসিএস আমার জন্য না। মনে হবে এটা আপনার কাছে, এবং ট্রাস্ট মি এটা হয়। ইনফ্যাক্ট আমিও যখন 41তম বিসিএস এর প্রথম প্রিলি কোয়ালিফাই করে রিটেনের সিলেবাস দেখেছি, তো এই যে রিটেনের সিলেবাসটা যখন দেখেছি, তখন আমার কাছে সবকিছু মনে হয়েছে যে না, এটা আমার জন্য না। হইলে হলো, না হলে নাই, জাস্ট একটু দেখে যাবো আর কি। এরকমই হয় সচরাচর, প্রিলি পরীক্ষা, বিসিএস এর পরীক্ষাটা এরকমই, ঠিক আছে? যে আপনি কখনোই ফুললি প্রিপেয়ার্ড যদি হতে হয়, আপনি যত বড়ই পড়ুয়া স্টুডেন্ট হন না কেন, ফুললি প্রিপেয়ার্ড আপনি 25 বছরেও চাকরির পরীক্ষার প্রিপারেশনে হতে পারবেন না। ফুললি প্রিপেয়ার্ড আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মহিউদ্দিন, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আছি মহিউদ্দিন, ভালো আছি। আপনার পড়ালেখার কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, কিন্তু 2 দিন ধরে একটু অসুস্থ, কম পড়তে পারতেছি, এই জন্য একটু কনফিডেন্স হারায় যায় আর কি। হ্যাঁ, এটা হয়, একদিন বা এক সপ্তাহ আপনি একটু পড়ার বাইরে থাকলে দেখবেন আপনার কনফিডেন্স ড্রাস্টিক্যালি কমবে, ড্রাস্টিক্যালি একেবারে আকাশ থেকে নেমে যাবে। এক সপ্তাহ যদি আপনি পড়ার বাইরে থাকেন, আপনি চিন্তা স্যার করবেন যে দুই না, আমার জন্য না, দুই মনে দিন হয় এটা।
2 দিন ধরে পড়তে পারতেছি না, আমার কাছে মনে হচ্ছে বিশাল পরাজয় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম হয়, এরকম হয়, এটা হয়, এটা 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 ভালো, এটা ভালো যে আপনার, কিন্তু এটা নিয়ে যদি আবার চিন্তা করেন না এটা আমার জন্য না, তাহলে আমি বলবো যে আপনি ভেঙে পড়েছেন। তাহলে এটা আপনি ভেঙে পড়েছেন, আপনাকে কিছু আমি এখনো শিখাতে পারি নাই। যে না স্যার, যখন ঝড় হয়, যখন ঝড় হয় তখন কোন গাছটা টিকে থাকে? যত ভালোই ফল দেয়া গাছ হোক, ঝড়ের টাইমে যদি সেটা টিকে না থাকতে পারে সেটার কিন্তু ভ্যালু খুব একটা বেশি না। ঝড়ের স্যার। সময় যে গাছটা টিকে থাকতে পারে সেই গাছটাই কিন্তু দিনের শেষে ভ্যালুয়েবল। তো সেই জন্য আপনাদেরকে আমি যে জিনিসটা শেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে টিকে থাকা। টিকে থাকা একটা জায়গার মধ্যে, একটা জায়গার মধ্যে কিভাবে অ্যাপ্রোচ করা, সেটা যত ভালোই হোক না কেন লাস্ট টাইমে যদি এসে কাজ না করতে পারেন ঝামেলা হয়ে যাবে। এবং আপনার যেটা, এটা জি কোনো স্যার। সমস্যা না, এটা আস্তে আস্তে মানে এটা আমাদের সবারই হয়। 2 দিন পড়ালেখা হয়নি মনে করছি যে আমি পড়ালেখা থেকে কত দূরে, এবং এটা আপনার জন্য ভালো একদিক দিয়ে, জানেন কি? আপনার পড়ার মধ্যে ফ্লো বাড়বে। যখন আপনি এরপরে বইটা ধরবেন তখন দেখবেন আপনার পড়ার মধ্যে ফ্লো বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। তো ঠিক আছে, আজকে ক্লাসটা শুরু করি আমরা। ওই যে আমাকে কে যেন বলছে যে স্যার মাত্র একটা হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করে আসতাম, এই মাসে অনেকগুলো বিয়ের দাওয়াত আছে। এক্স্যাক্টলি এই সময়টা এরকম থাকে। এবং ট্রাস্ট মি, এই জিনিসটা আপনাদেরকে মনে করাতে বাধ্য করবে যে না, এটা মনে হয় আমি পারবো না। তো এগুলোর মধ্যে দিয়ে চলতে হবে। বিয়ে শাদীর দাওয়াত, আমি জানি না আপনারা কিভাবে দেখেন ব্যাপারগুলো, আপনারা কিভাবে হ্যান্ডেল করেন। জীবনে বহুত বিয়ে শাদীর দাওয়াত, বহুত কিছু জীবন আমি স্কিপ করেছি, অ্যাভয়েড করেছি। এবং আমি যদি কোথাও যাই সেক্ষেত্রে আমার অ্যাভয়েড করা বলতে আরো টাফ, আমার জন্য অ্যাভয়েড করা আরো বেশি টাফ ছিল, কারণ ফ্যামিলিকে আমি মাতিয়ে রাখি তো সব জায়গায়। তো আমি না গেলে সেটা ভিজিবল আসলে বোঝা যায় যে সজল নাই এখানে। তো সেক্ষেত্রে আমাকে বিভিন্ন ভাবে বলা হতো আসো আসো, যেতাম না আর কি। ঠিক আছে? তো সেই জন্য একটু চেষ্টা করবেন যাতে এগুলো স্কিপ করা যায়, ইনশাল্লাহ মানে পরবর্তীতে অনেক সময় পাবেন এগুলোর জন্য। ঠিক আছে? তাহলে আসেন আজকের ক্লাসের মধ্যে। আজকে সচরাচর যে জায়গাটা আছে সেই জায়গাগুলো হচ্ছে, সচরাচর আমরা স্পেলিং নিয়ে কথা বলবো এবং কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে কথা বলবো। এখান থেকে একটা প্রশ্ন আসবে আপনাদের, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যাপিয়ার দিয়ে অ্যাপ্লাই করতে, হ্যাঁ অ্যাপিয়ার দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু যাতে ডেটটা ঠিক থাকে, আপনার যে ফাইনালের ডেট এবং রেজাল্টটার ফাইনালের ডেটটা যেন ঠিক থাকে, সেভাবে অ্যাপিয়ার দিয়ে আপনি করতে পারেন অ্যাপ্লাই। ঠিক আছে? তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা বলছে, এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন আসবে, একেবারে 100% শিওর, 100% শিওর। এবং সেটাকে আমরা ক্লাসের মধ্যে যে কয়টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শিখবো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে ক্লাসের মধ্যে যে কয়েকটা শিখবো, এই জায়গার একটা আপনি ইনশাল্লাহ ভুলবেন না, বা এই জায়গার একটা নিয়েও কনফিউশন হবে না। আপনি ক্লাসের মধ্যে সেভাবে টেকনিক করে আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে? তারপরে স্পেলিং এর কিছু সাজেশন দিব যেটা আপনারা স্ক্রিনশট রেখে দিতে পারেন। সচরাচর কনফিউজিং যেই স্পেলিং গুলো থেকে কোয়েশ্চেন আসে সেই স্পেলিং গুলো নিয়ে আমরা একটু মানে সাজেশন দিয়ে দিব, সেটা একটু স্ক্রিনশট রাখবেন। বাট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি বলবো এই জিনিসটা একটু লিখে ফেলার চেষ্টা করবেন, কারণ এই যে এই জায়গাটা, স্পেলিংটা আমি লিখতে বলবো না কেন, কারণ তাড়াহুড়া করে আপনি ভুল তুলতে পারেন। সেটা স্ক্রিনশট নিয়ে রাখেন এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা লিখে রাখেন, তাহলে আপনার জন্য বেশি ভালো হবে। ঠিক আছে? তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কথাটার অর্থ কি? ওয়ান ওয়ার্ড মানে কি? একটা ওয়ার্ড বা একটা শব্দ। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে কি? যে কয়েকটা শব্দকে একটা শব্দে রূপান্তর করা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তাহলে কয়েকটা শব্দকে একটা শব্দকে রূপান্তর করা যদি বোঝায় তাহলে সেটা কেমন হতে পারে? আমরা যে বলি না, বেশি কথা বলে যে বাচাল, বাক্য সংকোচন, যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তৃকা, এই জাতীয় যে কথাগুলো আছে, এটাই হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অর্থাৎ বাংলায় সেটাকে বলা হয় বাক্য সংকোচন, একটা ছোট করা, একটা বড় কথাকে ছোট কথায় বলা, ট্রান্সফার করা। তাহলে যদি আপনি বলেন যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মধ্যে আজকে আমরা ক্লাসের মধ্যে যেগুলো পড়বো, সচরাচর সব থেকে গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা আসার মতো যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলো নিয়ে একটু কথা বলবো। এবং তারপরে আপনারা আরো কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়বেন, বাট ক্লাসের মধ্যে যেগুলো পড়বে এখান থেকে আসার সম্ভাবনা আমি বলবো যে 20 to 30% আছে, যে এখান থেকে কমন আপনার পড়ার সম্ভাবনা। ইনফ্যাক্ট তারও বেশি আছে, বাট আমি 20 to 30%ই বলছি। ঠিক আছে? তাহলে যদি আমরা বলি, উম আচ্ছা ভাইবা হয়ে বুঝতেছি না, আচ্ছা ঠিক আছে, এটা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। আচ্ছা দাঁড়ান, এই ব্যাপারে আমরা কথা বলছি। ঠিক আছে? তাহলে আলট্রুইস্ট, প্রথমে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা কিভাবে করব জানেন? আমরা একটু টেকনিক দিয়ে পড়ার চেষ্টা করব, ঠিক যেমনটা আমরা ভোকাবুলারিতে করব। এখনো ভোকাবুলারি ক্লাস আপনাদের হয়নি, ভোকাবুলারিতে ঠিক যেমনটা করব এখনো ঠিক তেমন ভাবেই করার চেষ্টা করব। ঠিক আছে? প্রথমেই বলা হচ্ছে আলট্রুইস্ট, আমার যে মেথডটা আছে, মানে এই কোনো কিছু মনে রাখার বা কোনো একটা টেকনিক করার যে মেথডটা আছে, সেই মেথডটাকে আমি বলবো যেটা হচ্ছে কি আপনার মানে আমি এখনো নাম দেইনি যদিও, বাট সেই মেথডের যে সামারি আছে, ইন শর্টস যদি আমাকে বলেন, ইন শর্টস এটার সামারি আমি বলতে পারি যে
যখন কোনো কিছু একটা আপনি মনে রাখছেন, আপনি আপনার বাস্তব জীবনের সাথে রিলেট করে যদি মনে রাখেন, তাহলে আপনার কাছে মনে হবে না আপনি নতুন কিছু পড়েছেন। আপনি আগের যা নলেজ ছিল সেই নলেজটাই আপনি পড়ছেন, সেটাই আপনার কাছে মনে হবে। মানে কি কি বলছে আরেকবার খেয়াল করে দেখুন। আপনি যা পড়ছেন সেই নতুন তথ্যটাকে আপনি যা জানেন তার সাথে যদি মিলিয়ে মনে রাখার চেষ্টা করেন, আপনার কাছে কখনো মনে হবে না নতুন কিছু পড়েছেন, এবং নতুন কিছু পড়তে আপনার কঠিনও মনে হবে না। এটা হচ্ছে একটা মেথড, আমি এটার নাম দিইনি এখনো। তাহলে যদি বলি কেমন, ধরেন যেই যেই ইনফরমেশনটা বা যেই তথ্যটা আপনার মাথায় তো মধ্যে গেঁথে আছে, যে কোনো একটা নতুন তথ্য নেওয়ার সময় সেটার সাথে আপনি রিলেট করবেন, মনের মধ্যে সেটার সাথে একটা সম্পর্ক তৈরি করবেন সেই কথাটার সাথে। তাহলে সেই কথাটার সাথে যদি একটা সম্পর্ক আপনি তৈরি করতে পারেন, সেই জায়গার মধ্যে কি আপনার ওইটার কথা মাথায় আসলে, যে কোনো একটা কোয়েশ্চেন যখন দেখবেন তখন আপনার মাথার মধ্যে ওই জিনিসটা কাজ করবে, যে এটা তো আমি এটা পড়েছিলাম। এবং সেই জন্য এটাকে আমি বলতে চাচ্ছি যে এই মেথডটা আপনাকে খুব হেল্প করবে যে কোনো কিছু মনে রাখার জন্য, এবং সেটা ভোকাবুলারির ক্ষেত্রে আপনাকে খুব হেল্প করে, আপনি যে কোনো নতুন তথ্য মনে রাখার জন্য হেল্প করে। তাহলে আসেন একটু দেখি। বলা হচ্ছে আলট্রুইস্ট। আলট্রুইস্ট যাকে বলা হয় ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যাকে ফিলান্থ্রপিস্ট বলা হয়। ফিলান্থ্রপিস্ট সেক্ষেত্রে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড এই জাতীয় কথাটা বলা হয়। তাহলে অলট্রুইস্ট কথাটা উচ্চারণটা কার মতো হয়েছে? অল ট্রু, তাই না? অল ট্রু। আলট্রুইস্টের উচ্চারণ অল ট্রু এর মতো হয়েছে, তাই তো? অল ট্রু মানে কি? সব সত্যবাদী বা সব সত্য। তাহলে সত্যবাদীরাই তো মানুষ পছন্দ করবে, তাই না? ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষকে সবাইকে ভালোবাসে, যে সত্য কথা বলে তার সবাইকে ভালোবাসতে কোনো সমস্যা নাই, কিন্তু যে মিথ্যা কথা বলে সে দেখবেন সবাইকে ভালোবাসে না। কিন্তু সত্য কথা যে বলে, সত্যবাদীরা সবাইকে ভালোবাসতে পছন্দ করে, ইনফ্যাক্ট তাদের মন অনেক বড় হয়। তাহলে আলট্রুইস্ট মানে কি? ফিলান্থ্রপিস্ট ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যে মানবতা বা মানব সভ্যতাকে যে ভালোবাসে বা পছন্দ করে, এই জায়গাটা হচ্ছে আলট্রুইস্ট। তারপরে যদি বলি সেটা হচ্ছে কি? অ্যামেচার। অ্যামেচার কথাটা হচ্ছে কি? ওয়ান হু ডাজ থিংস ফর প্লেজার। এবং আমি এখানে যে পাশে যে শব্দগুলো, আপনার টেকনিকের জন্য যে শব্দগুলো মনে রাখার টেকনিক পাশে লিখে দিচ্ছি, সেই শব্দগুলো না আপনাদের খাতায় একটু সাইডে লিখে ফেলবেন। তাহলে কি হবে জানেন? তাহলে আপনাদের কি বলে, মনে পড়ে যেতে সুবিধা হবে। খাতার মধ্যে ভাবে নোট করে রাখলে এই জাতীয় জিনিসগুলো আপনি যখন দেখবেন পরে আপনার খুব সহজে মনে হয়ে যাবে। রিভিশনও তো দেওয়ার প্রয়োজন আছে। তাহলে আলট্রু মানে কি? সকল সত্যবাদীদেরকে সবাই পছন্দ করে, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, এটা একটা। এবং এরপরে বলা হচ্ছে অ্যামেচার, যেটাকে বলা হচ্ছে ওয়ান হু ডাজ থিংস ফর প্লেজার, যে মজার জন্য জিনিস করে থাকে, যে কোনো একটা কাজ। প্লেজার মানে কি? মজা না? তাহলে যে মজার জন্য যে কোনো একটা কাজ করে থাকে, ওয়ান হু ডাজ থিংস ফর প্লেজার। তাহলে এটাকে আমি মনে রাখবো কিভাবে জানেন? আমের আচার মজা। আমের আচার মজা। আমের আচার প্লেজার না, আমের আচার মজা। তো সেক্ষেত্রে অ্যামেচারের উচ্চারণটা আমের আচারের মতো, এবং আমের আচারের মতো যখন আপনি বলছেন সেটা আমের আচার মজা, ওয়ান হু ডাজ থিংস ফর প্লেজার। এরপরে বলা হচ্ছে অ্যাম্বিডেক্সটারাস। অ্যাম্বিডেক্সটারাস ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ এস, তাকে বলা হয় অ্যাম্বিডেক্সটারাস। বলুন তো এটার বাংলায় কি বলা হয়? এটাকে বাংলায় কি বলা হয়? যে দুই হাত সমান তালে চালাতে পারে। এটার বাংলা হচ্ছে ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ এস, যে দুই হাত সমান তালে চালাতে পারে, তাকে কি কি বলা হয়? বলুন তো বাংলায় কি বলা হয়? সব্যসাচী, এক্স্যাক্টলি। তাহলে সব্যসাচী, যে ওয়ান এম্বিডেক্সটারাস বলা হয় যে যে দুই হাত সমান তালে চালিয়ে কাজ করতে পারে। এটাকে মনে রাখতে পারি কিভাবে? আসেন তো দেখি। এই জায়গায় একটা অ্যাম্বিডেক্সটারাসের উচ্চারণ ডেস্কের মতো হয়েছে না? ডেস্কে, ডেস্কে হাত রাখি, ডেস্কে হাত রাখি। সেক্ষেত্রে অ্যাম্বিডেক্সটারাসের মধ্যে ডেস্ক টাইপের একটা কথা আছে, তাই না? যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে আপনি দুই হাতটা তো ডেস্কের উপরে রেখেই কাজটা করেন, তাই না? যে কোনো একটা কাজ করছেন, হাত তো নিচে রেখে করেন না, ডেস্কের উপরে রেখে করেন। তাহলে অ্যাম্বিডেক্সটারাস হচ্ছে ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ এইজ। ডেস্কের উপরে হাত রেখে কাজ করি, সেজন্য অ্যাম্বিডেক্সটারাস হচ্ছে ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ এইজ। এখন একটা মজার না, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে বিসিএস এ ভাইবাতে যাবেন, বিসিএস এ ভাইবাতে যাবেন বা যে কোনো ফর্মাল মিটিং এ খেতে বসে
বা কখনো কোনো একটা ভাইবাতে যদি যান, কোনো একটা ইন্টারভিউতে যদি যান, কখনো খেতে বসে কোনো কিছু সামনের যে টেবিলটা থাকবে সেটার উপরে 2 হাত রাখবেন না। খুবই ব্যাড ম্যানার এটা। একেবারে ভাইবা বোর্ডে তো এটাকে একেবারে জঘন্যভাবে দেখা হয়, এবং এটা হাজার হাজার স্টুডেন্ট আছে যারা এটা জানে না, একেবারেই জানে না। খেতে বসে কখনো 2 হাত উপরে উঠাবেন না, যে হাত দিয়ে খাচ্ছেন সেই হাতটাই উপরে উঠাবেন, 2 হাত কখনো টেবিলের উপরে রাখতে হয় না, ব্যাড ম্যানার। খাওয়ার সময় যে চারপাশ দিয়ে হাত মানে একেবারে ইয়ে করে ফেলেন, ব্যাড ম্যানার। তারপরে কি আপনার যখন 2 হাত উপরে রাখছেন, সেটা ভাইবা বোর্ডেও না, কোনো জায়গার মধ্যে না, 2 হাত উপরে কখনো রাখতে হয় না। ঠিক আছে, এটা একটা ম্যানার আর কি। তাহলে যদি আপনি বলেন অ্যাম্বিডেক্সটারাস হচ্ছে ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ এস, সেটা হচ্ছে অ্যাম্বিডেক্সটারাস। তারপর যদি বলি আনার্চিস্ট, ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট পিস অ্যান্ড অর্ডার, অরাজক সোসাইটি যাকে বলা হয় আনার্চিস্ট বা অরাজক সোসাইটি। আনার্চিজম এটাকে বলা হয়, অরাজক সোসাইটি, যেটা কিনা 41তম বিসিএস এর রিটেনের একটা প্রশ্ন। আনার্চিস্ট, আনার্চিস্ট সোসাইটি কাকে বলে 41তম বিসিএস এ এসেছিল, এবং এটা কনসেপচুয়াল একটা ইস্যু। তাহলে যদি আপনি বলেন আনার্চিস্ট, যদি আপনি বলেন যারা কিনা কোনো অর্ডার পছন্দ করে না, যে পিস অর্ডার এই সকল জিনিস পছন্দ করে না, অর্ডার তারা ডিস্ট্রয় করতে চায়, তাহলে এটাকে যদি মনে রাখতে হয় একটু চিন্তা করে দেখেন তো। আপনাদের জায়গায় কি বলে আমি জানি না, কিন্তু আমার নানু বাড়ির এদিকে একটা ফল আছে যেটাকে বলা হয় আনার। আনারের নাম শুনেছেন? বেদেনা, আনার, যে আপনার ইয়ের মধ্যে থাকে রক্তের মতো যে লাল লাল যে ইয়ে বেরোয়, মানে সেটার যে অনেকগুলো ইয়ে থাকে আর কি ভেতরে। তো এই হ্যাঁ, ডালিম, 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 বেদেনা, ডালিম। এই ডালিমের যে ভেতরে আছে, এই ডালিম কিন্তু একটার সাথে আরেকটা এমন ভাবে লেগে থাকে যেটা অরাজক অবস্থায় লেগে থাকে, অর্ডারে থাকে না। ডালিম কি একটার সাথে আরেকটা, যখন ডালিমটা ছেড়েন তখন দেখেন এটা ছিঁড়তে কত ঝামেলা হয়। তাহলে ডালিমটা ছিঁড়তে ঝামেলা হয় কারণ কি, এরা অর্ডারে থাকে না, অর্ডারে থাকে না। সেক্ষেত্রে আপনি যদি বলেন অর্ডারে থাকে না, বা এটা একটা মিস অর্ডারে থাকে, একটা একটা আরেকটার সাথে এমন ভাবে লেগে থাকে যেটা আসলে অর্ডার মেনটেন করছে না, সেক্ষেত্রে আনার জিনিসটা হয়ে যাচ্ছে কি, ওয়ান হু ইজ আউট টু ডেস্ট্রয় অল গভর্নমেন্ট পিস অ্যান্ড অর্ডার, তাকে বলা হয় আনার্চিস্ট। এরপর যদি আপনি বলেন এথিস্ট, এথিস্ট সেটা হচ্ছে কি ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট দ্য গডস এক্সিস্টেন্স, যাকে বলা হয় অ্যাগনস্টিক, যাকে বলা হয় অ্যাগনস্টিক এবং এথিস্ট। এথিজম আপনারা জানেন যে নাস্তিকতাবাদ, নাস্তিকতাবাদ যে গডের এক্সিস্টেন্স নিয়ে যারা শিওর না, সেটা আমরা জানি যে নাস্তিকতাবাদ নিয়ে, গডের এক্সিস্টেন্স নিয়ে তারা শিওর না, এটা আমরা জানি। এবং এথিস্টের সিনোনিম যদি আপনি বলেন সেটা হচ্ছে অ্যাগনোস্টিক। অ্যাগনোস্টিকের মধ্যে যদি বলেন ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স। এবং এটাকে যদি আমি মনে রাখতে চাই, এগ্নো কথাটা কি, অগ্নি, অগ্নির মতো লাগে না, অগ্নি, অগ্নি মানে কি আগুন। তাহলে সৃষ্টিকর্তা, আমরা যারা ধর্মীয় বিশ্বাস করি, ধর্মীয় ভাবে বিশ্বাস করি কি, যে সৃষ্টিকর্তায় যারা বিশ্বাস করে না তাদেরকে হয়তোবা একসময় আগুনে পোড়ানো হবে, তাই না? মজা না জিনিসটা? তাহলে অ্যাগনোস্টিক হচ্ছে অগ্নি, অগ্নিতে পোড়ানো হবে সৃষ্টিকর্তাকে যারা বিশ্বাস করে না, অ্যাথিস্ট। দেখেন তো, মজা। একটু কমেন্ট করবেন, লেখা হয়েছে? ওকে, ভেরি গুড। তাহলে এরপরের যে কোয়েশ্চেন গুলো আছে, এরপরের যে জায়গাগুলো আছে, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট। ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট, এটা আপনারা জানেন যে ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট মানে কি, দেউলিয়া, যার একেবারে টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গিয়েছে, যার সবকিছু চলে গিয়েছে, এই জাতীয় জিনিস। এরপরে যদি বলি যে ওয়ান হু ইজ নট এবল টু পে হিজ ডেপ্ট, মানে যে কিনা তার টাকা পয়সা দিতে পারেন, ব্যাংক্রাফট, এটা আপনারা জানেন। বাইগট বা ফ্যানাটিক, ওয়ান হু ইজ ওভার এক্সাইটেড অ্যাবাউট রিলিজিয়াস ম্যাটার, যে ধর্মীয় ব্যাপারে অতি উৎসাহী থাকে, বাইগট। তাহলে ধর্মীয় ব্যাপারে যে অতি উৎসাহী থাকে, তাকে আমি আর কিছু বলি আর না বলি, তাকে আমি গড বা ছাগল বলবো। যে ধর্ম আপনার আমাদের যে ইসলাম ধর্মে আছে, বলা আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তো মানে যার যার ধর্ম তার তার পালন করার কথা বলা হয়েছে। সকল ধর্মই কিন্তু এটা শিক্ষা দেয় যে তোমার ধর্ম তুমি পালন করো, আমরা বড়জোর তাকে ভালো, তার ভালোটা চাইতে পারি, তার ধর্মের মধ্যে গিয়ে বাড়াবাড়ি তো আমি করতে পারি না। তাহলে যদি আমি বলি যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তাদেরকে আমি বলবো কি, গোট বা ছাগল। ছাগল ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। এরপর যদি বলি ক্যানিবাল, ক্যানিবাল ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ। তাহলে হিউম্যান ফ্লেশ খাওয়াটা কি খুব সহজ? খুব সহজ জিনিস না। হিউম্যান ফ্লেশ মানে কি, মানুষের মাংস খায় যারা। হিউম্যান ফ্লেশ কথাটার অর্থ হচ্ছে মানুষের মাংস,
মানুষের মাংস, তাহলে ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ তাকে বলা হয় ক্যানিবাল। তাহলে যে মানুষের মাংস খেতে পারে, হি ক্যান ডু এনিথিং। তাহলে এই যে একটা ক্যান আছে, ক্যানটা হচ্ছে এই জায়গার টেকনিক, ক্যানটা হচ্ছে এই জায়গার টেকনিক, যে যখন দেখছেন আপনি ক্যান, এই হি ক্যান ডু এনিথিং, ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, মানে যে মানুষের মাংস খেয়ে থাকে, হি ক্যান ডু এনিথিং, ক্যানিবাল, ক্যান আছে প্রথমে। তারপরে বলা হচ্ছে কার্নিভোরাস, ওয়ান হু ইটস ফ্লেশ অনলি, যে শুধু মাংস খেয়ে থাকে। ওয়ান হু ইটস ফ্লেশ অনলি, ফ্লেশ অর্থ হচ্ছে কি মাংস। এবং এটাকে যদি মনে রাখতে হয়, দেখেন তো সহজ করে, একটা কার কথাটা আছে না শুরুতে, কার, তাহলে এটাকে যদি আমরা বলি যে বড়লোক মানুষরা মানে সচরাচর যদি আমরা বলি বড়লোক মানুষরা যারা কারে চলে, যারা কারে চড়ে বা গাড়িতে চড়ে তারা মাংস খায়, বড়লোক মানুষ। তাহলে কারে চড়ে, আমি যদি বলি কারে চড়া বড়লোক, বড়লোক মানুষরা সবসময় মাংস টাংস খায়। ওয়ান হু ইটস ফ্লেশ অনলি, বড়লোক মানুষরা শুধু মাংস খেতে পারে। তাহলে কার্নিভোরাস হচ্ছে কি, যারা শুধু মাংস খেয়ে থাকে। কোনোইসোর মানে কি, ক্রিটিক্যাল জাজমেন্ট অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট। এই জায়গায় একটা কোনোইসোর আছে যেটার উচ্চারণ কোনোই এর মতো, হাতের কোনোই, তাই তো? মনে রাখতে পারি কিভাবে? আপনারা দুই হাত যে কোনো একটা খুব কাজ ক্রিটিক্যাল, যে কোনো একটা কাজ করছেন, দুই হাত গেড়ে এভাবে বসে তারপর কোনোই দিয়ে এঁটে তারপরে বসেন না পড়ালেখা করতে বা যে কোনো একটা কাজ করতে খুব মনোযোগ দিয়ে। তার মানে কোনোইটা যেখানে ব্যবহার করা হচ্ছে কোন একটা কাজ করার মধ্যে সর্বোচ্চ পরিমাণে ক্রিটিক্যালি সেই জিনিসটাকে চিন্তা করা হচ্ছে, তার মানে কি কোনোইসর হচ্ছে ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট, সেটা হয়ে যাচ্ছে কোনোইসর। দেখেন তো এই পেজটা হয়েছে। এবং ভোকাবুলারি টেকনিকও আমরা এভাবে খুব মজা করে মনে রাখতে পারি চাইলে। এই পেজ হয়েছে, ভেরি গুড, ডান। তারপরে যদি আমরা বলি, তারপরের যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে কসমোপলিটিয়ান। কসমোপলিটিয়ান হচ্ছে ওয়ান হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ ওন, তাকে বলা যায় কসমোপলিটিয়ান। এবং আমি কিভাবে মনে রেখেছি জানেন? এই কসমো কথাটা, কসমস একটা বিস্কিটের অ্যাড দেখেছিলাম, কসমস একটা বিস্কিটের অ্যাড দেখেছিলাম। সেই বিস্কিটের অ্যাডটা কে দিয়েছিল জানেন? ওই যে আপনাদের যে একটা আছে না বাংলাদেশের, কি বলবো, না থাক বলবো না, জায়েদ খান। তো জায়েদ খানের ব্যাপারে বলছে আমাকে, এই জায়েদ খানের ব্যাপারে আসলে তার ব্যাপারে বিশেষণ লাগানো ছাড়া তার নামটা উচ্চারণ করতে আমার খুব একটা ভালো লাগে না। তাহলে যদি আমরা বলি কসমোপলিটিয়ানের একটা অ্যাড দেখেছিলাম, এই কসমস এই বিস্কিটের যে অ্যাড এই ভদ্রলোক করেছিলেন। তো এই যে জায়েদ খান এই কসমস বিস্কিটের অ্যাড করেছিলেন, তিনি পুরো বিশ্বকে নিজের মতো মনে করেন তিনি, নয়তো যেখানে সেখানে ডিগবাজি দিতেন কেন? ওয়ান হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ ওন, মানে পুরো বিশ্বকে তার নিজের মনে করেন। মানে সে থাকে না যে তার কোনো কিছুই কোনো মানে লজ্জা শরম একটু কমই আছে আর কি, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে কোনো লজ্জা নাই, পুরা বিশ্ব তার। সেক্ষেত্রে কসমস বিস্কিটের অ্যাড দিয়েছে এই ভদ্রলোক, এই কসমস বিস্কিটের অ্যাড দিয়ে সে পুরো দুনিয়াকে নিজের মনে করছে। এবং কসমস কথাটার অর্থ কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড, কসমস যে কথাটা সেটা অর্থ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। তারপর যদি আপনি বলেন সাইনিক, ওয়ান হু সিনার্স অ্যাট দ্য বিলিভস অফ আদার, বা ওয়ান হু মক্স, যে দুষ্টুমি করে, অন্যদের বিশ্বাস নিয়ে দুষ্টুমি করে, তাকে বলা হয় সাইনিক। সেক্ষেত্রে আপনি যদি বলেন সাইনিক, সাইনিক হচ্ছে ওয়ান হু মক দ্য অ্যাবাউট দ্য বিলিফ অফ আদার, তাদেরকে বলা হয় সাইনিক। আপনি যদি বলেন এই ছাই, অন্যদের বিশ্বাসে ছাই দেয়, অন্যদের বিশ্বাসে ছাই ঢেলে দেয়, অন্যদের বিশ্বাসে ছাই ঢেলে দেয়। ইগোইস্ট, ইগোইস্ট কথার অর্থ কি? যে কিনা অলওয়েজ টকস অ্যাবাউট হিমসেলফ অনলি, মানে সে নিজের কথা বলবে, ইগোইস্ট। এবং ইগোটিস্ট যদি বলে অলওয়েজ টকস অ্যাবাউট হিজ অ্যাচিভমেন্টস, সেক্ষেত্রে অ্যাচিভমেন্টস এর ক্ষেত্রে ইগোটিস্ট, এবং ইগোইস্ট হচ্ছে সে নিজের কথা বলে। এবং ইমিগ্রান্ট, ওয়ান হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল অ্যাব্রড। এই তিনটা আপনারা জানেন। ইগোটিস্ট মানে এটা আসলে এমন কখনোই আসবে না যে ইগোটিস্ট কোনটা আর ইগোইস্ট কোনটা, এভাবে আসবে না, দুইটার যে কোনো একটা আসবে এবং কাছাকাছি কথাগুলোই লেখা থাকবে। তো এটাকে আলাদা করে লেখার প্রয়োজন নেই। আপনি ইগোটিস্ট, ইগোইস্ট, এটা হচ্ছে ওয়ান হু থিংস অ্যাবাউট হিমসেলফ এবং ওয়ান হু
অলওয়েজ টকস অ্যাবাউট হিজ অ্যাচিভমেন্ট, ইমিগ্রেন্ট হচ্ছে ওয়ান হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল অ্যাব্রড। তাহলে এটা একটু লিখে ডান লিখবেন, লেখা হয়েছে কি? ওকে, 13, 14, 15 হচ্ছে 13 হচ্ছে ইগোইস্ট, ওয়ান হু থিংস অ্যাবাউট হিমসেলফ অনলি। ইগোটিস্ট হচ্ছে ওয়ান হু টকস অ্যাবাউট হিজ অ্যাচিভমেন্ট, যে কিনা তার নিজের অ্যাচিভমেন্ট নিয়ে সবসময় কথা বলে। এবং ইমিগ্রেন্ট হচ্ছে ওয়ান হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল অ্যাব্রড, অর্থাৎ যে নিজের দেশটা ত্যাগ করে অন্য দেশে থাকার জন্য যায় তাকে বলা হয় ইমিগ্রেন্ট। ঠিক আছে, এরপরে যদি যাই, এপিকিওর। এপিকিওর ফাস্টিডিয়াস। এপিকিওরটা কি বলেন তো? এপিকিওর হচ্ছে ওয়ান হু ইজ ফর প্লেজার ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, যে খালি খেতে এবং পান করতে পছন্দ করে, যে কিনা শুধু খেতে এবং পান করতে পছন্দ করে, তাদেরকে আপনি বলতে পারেন এপিকিওর। এবং তাদের যে ভাষাটা আছে তাদেরকে বলা হয় এপিকিউরিয়ান। এটাও কিন্তু বিসিএস এর একটা প্রশ্ন, এটা খুব সম্ভবত 43, 44 দুটো বিসিএস এসেছে। দুটো বিসিএস এসেছে, একটা হচ্ছে বাংলা কি বলে নৈতিকতা থেকে একটা প্রশ্ন এসেছে এভাবে যে ভোগবাদ, ভোগবাদ, হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারা দেখেছেন মনে হয়, সাদিয়া কোয়েশ্চেনটা বলছেন, সাদিয়া ভোগবাদী। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা এসেছে নৈতিকতা থেকে, একটা অংশে এসেছে যে ভোগবাদী বা যে বিশ্বাস করে শুধু খাওয়া দাওয়া সবকিছু এপিকিউরিয়ান। এভাবে একবার এসেছে, আবার একবার এসেছে কি একেবারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে, এই যে এভাবে যে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং ফর প্লেজার অনলি, সেক্ষেত্রে তাদেরকে বলা হয় এপিকিওর। দুটো বিশেষ এসেছে, খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে যদি বলি, তাহলে আপনি এপিকিওরের মধ্যে কোরিয়ার একটা উচ্চারণ চলে আসে এবং কোরিয়ার মধ্যে সুমো কুস্তিগীরদের কথা আপনার মনে পড়ে যায়। এই এই যে সুমো কুস্তি দেখেছেন আপনারা, সুমো কুস্তি, ওই যে বিশাল বিশাল মোটা মোটা মানুষ যে মিলে মারামারি করে, সুমো কুস্তিগীর। এই যে সুমো কুস্তি যারা করে সচরাচর, যারা কোরিয়ান মানে কোরিয়ার মানুষরা দেখবেন যে চোখ টানা টানা, তারা একটু কোরিয়া সাইডের মানুষ। তাহলে এই কোরিয়ার মানুষরা সুমো কুস্তিগির করে, এবং যারা এত বড় বড় দেহের অধিকারী তারা নিশ্চয়ই খাবার এবং মানে পান করে, এটা তো পছন্দ করবেই। তাহলে এপিকিওর হচ্ছে কি ওয়ান হু ডাজ থিংস ফর ইটিং অ্যান্ড প্লেজার। তাহলে এপিকিওর কথাটা শুনলে আপনারা সবার আগে যদি কোরিয়ার নামটা মনে হয়, ওই জায়গার ওই যে বিশাল বিশাল মোটা মোটা মানুষদের কথা চিন্তা করেন, জিনিসটা কিন্তু ঝামেলা হয়ে যায়। তারপর যদি আপনি বলেন ফাস্টিডিয়াস, ফাস্টিডিয়াস ওয়ান হু ইজ হার্ড টু প্লিজ, যাকে সহজে খুশি করা যায় না, যে সবসময় বলে আরো ভালো হলো না কেন, আরো ভালো হলো না কেন। তো যাকে খুশি করার আপনি ফাস্ট হয়েছেন, ফাস্ট হয়েও খুশি করতে পারছেন না, ফাস্ট হয়েও খুশি করা যাচ্ছে না, সেটা হয়ে যায় ফাস্টিডিয়াস। ফাস্ট হয়েও খুশি করা যাচ্ছে না, তাহলে সেটা হয়ে যায় ফাস্টিডিয়াস। এবং তারপর যদি আপনি বলেন ফ্যাটালিস্ট, ফ্যাটালিস্ট, ফ্যাটালিস্ট হচ্ছে ওয়ান হু বিলিভস ইন ফেইট। এই ফেইট তো কথাটাই আছে প্রথমে, তাহলে ফেইথ কথাটা আছে ওয়ান হু বিলিভস ইন ফেইথ, মানে যে ভাগ্যে বিশ্বাস করে। তো এটাকে যদি আপনি মনে রাখতে চান, ফাটা কপাল বলি না আমরা, আমাদের কপালটা হচ্ছে ফাটা, ফাটা কপাল। তার মানে প্রথমে যে ফাটা আছে সেই ফাটা দিয়েই তো ফাটা লিস্ট চলে আসে। ফাটা লিস্ট মানে কি? কপাল খারাপ, তাই তো। এরপরে আসি ফেমিনিস্ট। ফেমিনিস্ট হচ্ছে কি ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওম্যান, যাকে ফিলোজাইনিস্ট বলা যায়। কিন্তু আনফরচুনেটলি ফেমিনিস্টের ব্যাপারটা আপনারা সবাই জানেন, কিন্তু আনফরচুনেটলি আমাদের সোসাইটিতে দেখা যায় ফেমিনিস্ট নাই। সত্যি কথা বলতে আমাদের সোসাইটিতে ফেমিনিস্ট নাই। আমাদের সোসাইটিতে কি আছে জানেন? পুরুষ বিদ্বেষী আছে, যারা পুরুষকে দেখতে পারে না, কথা নাই বার্তা নেই, নিজের অধিকার নিয়ে কথা বলবে না, পুরুষ খারাপ, পুরুষ এই করেছে, পুরুষকে এই করতে হবে সেই করতে হবে। আশ্চর্য, পুরুষের কি মানে? এটা হচ্ছে ফেমিনিজমের মানে কিন্তু এটা না। নারী অধিকার মানে নারী অধিকার, নারীদের সমান অধিকার বা নারীদের সম্মান দেওয়ার ব্যাপারটা আমিও চাই। আমিও চাই সবসময় যে নারী অধিকার, নারী ক্ষমতায়ন জিনিসগুলো আমিও পছন্দ করি, কিন্তু স্টিল এটাকে যখন আপনি একটা পক্ষ বানিয়ে দিচ্ছেন, তখন এটা খারাপ হয়ে যাচ্ছে। পক্ষ বানিয়ে দেওয়ার কাজ না। ফেমিনিজম হচ্ছে আপনি তাদের ওয়েলফেয়ারে কাজ করেন। একজন ছেলেও কিন্তু ফেমিনিস্ট হতে পারে, যে কোনো ছেলে ফেমিনিস্ট হতে পারে। আমি ফেমিনিস্ট, ফেমিনিস্ট যে কোনো ছেলে হতে পারে। তাদের ওয়েলফেয়ারের জন্য আপনি কাজ করেন, তাদের ওয়েলফেয়ার আপনি পছন্দ করেন, তাদের উন্নতি আপনি পছন্দ করেন, ফেমিনিস্ট। কিন্তু যদি ফেমিনিস্ট আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে ফেমিনিস্ট মানে কি পুরুষ খারাপ, এটা বলতে হবে না।
যদি আশেপাশে কাউকে দেখেন তাহলে সে ফেমিনিস্টের মানেই জানে না, ঠিক আছে? তাহলে ফেমিনিস্ট হচ্ছে ওয়ান হু ওয়ার্ক ফর দ্য ওয়েলফেয়ার অফ ওম্যান। ফুঙ্গিটিভস ওয়ান হু রানস ফ্রম জাস্টিস, যে জাস্টিসের থেকে ফুগি বা ফাঁকি দেয়, যে জাস্টিসকে ফাঁকি দেয় বা ফুগি দেয় সেটা হয়ে যায় ফুগিটিভ। ফুগিটিভ মানে কি? ওয়ান হু রানস আউট অফ জাস্টিস, তাহলে সেটা হয়ে যায় কি? ফুগিটিভ। এটা তাহলে একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। হয়েছে? ডান, ভেরি গুড। তারপরে যদি যাই, দেখেন আপনাদেরকে যে জিনিসটা বলছি এটা কিন্তু মানে প্রচন্ড পরিমাণে এফোর্ট প্রয়োজন, প্রচন্ড পরিমাণে এনার্জি প্রয়োজন। আমার যতগুলো আছে সবগুলো আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, মানে টেকনিক সহকারে বলে দেওয়ার চেষ্টা করবো। এই টেকনিক কিন্তু এটা না, নট বিকজ আই ওয়ান্ট ইউ টু লার্ন দিস, আই ওয়ান্ট ইউ টু লার্ন দিস প্রসেস। আপনি এই প্রসেসটা শিখে যান, যে যে কোনো একটা টেকনিক, যে কোনো একটা কিছু যেটা মনে থাকে না সেটাকে কিভাবে টেকনিকের সাথে রিলেট করে। এখানে আমি 80 বার সে জিনিসটা দেখাবো, একটার সাথে আরেকটা রিলেট করে আমি 80 বার দেখাবো। এটা শুধু যে এটার জন্য না, যে কোনো কিছু আপনি চিন্তা করে এভাবে একটার সাথে আরেকটা চিন্তার জগৎকে আপনি যদি বলেন, চিন্তার জগতে আপনি একটু খেয়াল করে ফেলবেন, যে চিন্তার জগতে সাথে আপনি রিলেট করে ফেলবেন, ঠিক আছে? নাম না বলে কোনটা কামরুল, কোনটার নাম, কোনটার নাম? হ্যাঁ, আচ্ছা, তাহলে তারপরে যদি বলি এটা হচ্ছে হ্যান্ড প্যাকড। হ্যান্ড প্যাকড যে কথাটা আছে, আচ্ছা কেউ একজন কামরুল কিছু একটা বলেছেন, আচ্ছা, আম, আচ্ছা, ইনশাআল্লাহ কামরুল, ইনশাআল্লাহ অবশ্যই আপনার প্রতি দোয়া রইল, ইনশাআল্লাহ ভালো করবেন। তাহলে তারপরে যদি যাই সেটা হচ্ছে হ্যান্ড প্যাকড। হ্যান্ড প্যাকড মানে কি? হ্যান্ড প্যাকড হচ্ছে যার হাত বাঁধা, হ্যান্ড প্যাকড। ফর এক্সাম্পল, এ হাজব্যান্ড রুল বাই হিজ ওয়াইফ, হ্যান্ডটাকে প্যাক করে ফেলেছে। এখন আপনি বলবেন স্যার হ্যান্ড কই, না এটা টেকনিক করলাম, হ্যান্ড প্যাকড আসলে কথাটা হচ্ছে হ্যান্ড প্যাক, বাট হাতটা প্যাক করে রেখেছে, তার হাজব্যান্ড হাত বেঁধে রেখেছে, হাত বাঁধা। হ্যান্ড প্যাকডের যদি টেকনিক বলি সেটা হচ্ছে হাত বাঁধা, হাত বাঁধা হ্যান্ড প্যাকডের টেকনিক। এরপর যদি বলি হার্বিভোরাস, যেটা হচ্ছে ওয়ান হু লিভস অন হার্বস, যে শুধু হার্ব খেয়ে থাকে, মানে লতা পাতা ঘাস পুষ খেয়ে থাকে, হার্ব। এই হার্ব তো কথাটাই আছে, হার্ব মানে কি? হার্ব মানে হচ্ছে শাকসবজি, শাকসবজি। তাহলে শাকসবজি বা লতা পাতা খেয়ে থাকে, ওয়ান হু ইটস বা লিভস অন হার্বস অনলি। হার্বিভোরাস হচ্ছে কি? যে শুধু কি বলে শাকাহারী। এরপর যদি আপনি বলেন অনারারি, যেটা এ ওয়ার্ক উইদাউট স্যালারি, গুরুত্বপূর্ণ আসে, খুব সহজ কিন্তু স্টিল গুরুত্বপূর্ণ, যে ওয়ান হু হোল্ডস এ পোস্ট উইদাউট এনি স্যালারি। ফর এক্সাম্পল, আপনারা যে কোনো একটা কাজ করছেন কিন্তু তার বিনিময়ে কোনো স্যালারি পাচ্ছেন না, কোনো টাকা নিচ্ছেন না, সেটাই হচ্ছে অনারারি। যে যে কাজটা করার ক্ষেত্রে আপনি কোনো টাকা পাচ্ছেন না কিন্তু সম্মান পাচ্ছেন, সম্মানই পাচ্ছেন, সেটাই হয়ে যাচ্ছে অনারারি সামথিং। তারপর যদি আপনি বলেন ইকোনোক্লাস্ট, ওয়ান হু ইজ ব্রেকার অফ অল ইমেজেস অ্যান্ড ট্র্যাডিশন, যে কিনা সকল ইমেজ সকল ট্র্যাডিশনকে ভেঙে ফেলতে পারে। মনে রাখবো কিভাবে জানেন? আপনারা কি দেখেছেন ইকোনো ডিএক্স একটা কলম ছিল, দেখেছেন কেউ? আমি দেখেছি, আমাদের ছোটবেলায় ইকোনো ডিএক্স একটা কলম ছিল। সেই কলমটা দিয়ে না, এত শক্ত কলম ছিল, এটা ধরতেই হাত ব্যথা করতো। তো এই ইকোনো ক্লাস্টের ইকোনো দিয়ে আমরা মনে রাখতে পারি যেটা খুব শক্ত জিনিস, ইকোনো কলম শক্ত, এবং তা দিয়ে ইমেজ ব্রেক করা যায়, তা দিয়ে কোনো একটা ইমেজ ব্রেক করা যায়। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে জি স্যার, হ্যাঁ ব্ল্যাক কালার ছিল, হ্যাঁ ব্ল্যাক কালারের ক্যাপ ছিল, তাহলে ইমেজ ব্রেক করা যায়, এই জিনিসটা হয়ে যাচ্ছে ইকোনো ক্লাস। ইকোনো কলম দিয়ে আপনি, ইকোনো কলমটা একটা শক্ত কলম, ইকোনো কলম দিয়ে আপনি ইমেজ টিমেজ সব ভেঙে ফেলতে পারেন। ওই যে নোকিয়া কি জানি, কি জানি কলমটা 3310, মোবাইলটার নাম 3310, নোকিয়া 3310টা কি 1100 কোনটা জানি ছিল, ইট ভাঙা যেত এরকম আর কি। এরপর যদি বলে ইমিগ্রান্ট, ইমিগ্রান্ট হচ্ছে ওয়ান হু কামস টু এ কান্ট্রি ফ্রম হিজ ওন কান্ট্রি ফর সেটেলিং, মানে যে কোনো একটা দেশে, ধরেন আপনি জার্মানিতে গিয়ে, মানে আপনি ধরেন জার্মানিতেই গিয়েছেন, ধরেন জার্মানিতে গিয়েছেন, সেই জায়গার মধ্যে আপনি যখন ইমিগ্রান্ট হিসেবে গিয়েছেন, তাদের জায়গা থেকে আপনি সেখানে সেটেল হওয়ার জন্য গিয়েছেন, আপনি ইমিগ্রান্ট হিসেবে গিয়েছেন সেখানে। সেক্ষেত্রে আপনি যদি বলেন ইমিগ্রান্ট, যখন হচ্ছে সেই দেশের পার্সপেক্টিভে আপনি ইমিগ্রান্ট হিসেবে কাজ করছেন। এবং একটা মজার ব্যাপার বলি, যারা ফরেন মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করছেন, আপনার যখন পোস্টিং হবে যে কোনো একটা দেশে, আপনার ফুল ফ্যামিলি সেই দেশের ইমিগ্রান্ট হয়ে যাবে।
ফর যে কয় ইয়ার্স আপনি সেখানে থাকবেন। এখন এখন আপনার ফ্যামিলি যদি চায় আসলে করতে পারে, কিন্তু সচরাচর করে না, কারণ এটা এমনিতে অনেক প্রেস্টিজিয়াস, তো তো সেজন্য কেউ এই কাজটা করে না। মানে অনেকে গিয়ে ওই জায়গার মধ্যে সেটেল হয়ে যায়, কিন্তু সে চাকরি ছেড়ে কেন সেটেল হবে কেউ? তো আপনি যেই দেশে ফরেন ক্যাডার থেকে আপনি যদি কোনো দেশে আপনি পোস্টিং হন, আপনার পুরো ফ্যামিলি, ইনফ্যাক্ট আপনাদের যে কি বলে ওয়ার্কিং কি বলে হেল্পিং হ্যান্ড, সেও সেই দেশের ইমিগ্রেন্ট জানেন, এবং সেও ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পাবে। একেবারে সবাই A to Z সবাই ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পাবে। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি টার্মটা হচ্ছে যে আপনার ব্যাগ হাত দেয়া যাবে না, আপনার গায়ে হাত দেয়া তো দূরের কথা, আপনি সেই দেশের আইনের মধ্যেও পড়বেন না। সেই দেশের আইনকে আপনি কথায় কথায় বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারবেন, কিচ্ছু না সেই দেশের আইন, আপনি যে কোনো কিছু করতে পারবেন। যদি আপনাকে বলতে হয় বাংলাদেশের আইনে, আপনাকে বাংলাদেশের মধ্যে কমপ্লেইন করতে হবে, তারা বাংলাদেশে কমপ্লেইন করবে আপনার নামে, তারপরে বাংলাদেশ থেকে আপনাকে নিয়ে আসার ব্যবস্থা করবে, কিন্তু সেই দেশ আপনাকে কিচ্ছু করতে পারবে না। খুব মজার একটা জায়গা এটা। এবং এটা যদি বলি ইমিগ্রান্ট, সেটা হচ্ছে পার্সন হু কামস টু এ কান্ট্রি ফ্রম হিজ ওন কান্ট্রি, তাহলে এটা হয়ে যায় ইমিগ্রান্ট। এটা লেখা হয়েছে, ওকে ডান। তারপরে যদি বলি ইলিটারেট, অশিক্ষিত, এটা তার বলার কোনো প্রয়োজন নেই, ইলিটারেট অশিক্ষিত। ইমপ্রেগনেবল, দ্যাট ক্যান নট বি এন্টার্ড বাই ফোর্স। সেক্ষেত্রে ইমপ্রেগনেবল হচ্ছে যেটাকে ল বা আইনের মধ্যে, বা যেটাকে আসলে কার্যকর করা যায় না, যেটাকে ফোর্স করা যায় না। তাহলে যদি আপনি বলেন ইমপ্রেগনেবল, সেক্ষেত্রে এটাকে আপনি ফোর্স বা এন্টার্ড বাই ফোর্স এই জিনিসটা আপনি বলতে পারেন না। তাহলে ফোর্সের মধ্যে এর আগে একটা ইমপ্রেগনেবল কথাটা আছে, সেক্ষেত্রে ফোর্স যদি কথাটা আপনি বলেন, ফোর্স কথাটা সচরাচর কোন একটা দ্রুত কথাকে বোঝায়। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে এটা একটা গর্ভবতী মহিলাকে আপনি চিন্তা করছেন, গর্ভবতী মেয়েদের কি সচরাচর যখন গর্ভধারণ করে, সেক্ষেত্রে কিন্তু তাদের ফোর্সে কোনো কাজ করা উচিত না। কারণ কি? মিসক্যারেজ হতে পারে বা ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে ইমপ্রেগনেবল এর সাথে দ্যাট ক্যান নট বি এন্টার্ড বাই ফোর্স, জোরে কোনো স্পিডে কোনো কাজ করা উচিত না, বা কোনো কিছু, এখানে ফোর্সের যে মিনিংটা সেটা হচ্ছে কি, কোনো কিছু যখন আইনে আনা যায়, কোনো কিছু আইনে আনার কথা বোঝানোর ক্ষেত্রে ইমপ্রেগনেবল বাই কি বলে, দ্যাট ক্যান নট বি এন্টার্ড বাই ফোর্স, এটা হয়ে যাচ্ছে। ইম্পোস্টার, ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস। সেক্ষেত্রে আপনি যদি বলেন ওয়ান হু প্রিটেন্ড টু বি সামবডি এলস, সেক্ষেত্রে ধরেন ইম্পোস্টার কথাটা খুব সহজে মনে রাখতে পারি কিভাবে, এখানে একটা পোস্টার কথা আছে, পোস্টার। ধরেন কেউ তার মুখের মধ্যে একটা পোস্টার লাগিয়ে রেখেছে, কিন্তু আসলে সে তার না, সে একটা পোস্টার লাগিয়ে রেখেছে, অর্থ হচ্ছে ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস, যে কিনা বোঝায় যে আমি অন্য কেউ, মানে যে তার আসল রূপটা দেখাতে চায় না, একটা ভাবসাব নিয়ে সে একটা অন্য রূপটা দেখানোর চেষ্টা করে, সেক্ষেত্রে তাকে বলা হয় ইম্পোস্টার। ইম্পোস্টার মানে কি, যে একটা মুখের মধ্যে পোস্টার লাগিয়ে রেখেছে, তাই তো, মুখে পোস্টার লাগিয়ে রেখেছে, মুখে পোস্টার লাগিয়ে রেখেছে, মুখে পোস্টার লাগিয়ে রেখেছে। এবং তারপর যদি বলি ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট হচ্ছে ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, যে তার নিজেকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে চায় না। খুব সহজ, কিন্তু স্টিল আসে পরীক্ষায়। এরপরে যদি আমি বলি ইনভিনসিবল, দ্যাট ক্যান নট বি কনকার্ড। ইনভিনসিবল সেটা হচ্ছে দ্যাট ক্যান নট বি কনকার্ড, বা যাকে জয় করা যায় না, ইনভিনসিবল। সেক্ষেত্রে আপনি যদি বলেন ইনভিনসিবল, এই জিনিসটাকে মনে রাখা যায় কিভাবে? ইনভিনসিবল কথাটা এখানে ভিনসিবল মানে জিনিসটা কি, ভেদ করা, ভিন মানে ভেদ করা, জিনিসটা বোঝানো হয় না যে কোনো কিছু ভেদ করা। সেক্ষেত্রে ইনটা ভিন করে, মানে ভিন করে কি অনেক সময় ভিনটাকে বোঝানো হয় গর্ত, গর্ত অনেক সময় বোঝানো হয়। সেক্ষেত্রে ভিন, এটা আসলে গ্রাম্য ভাষা, আমি দেখেছি ভিন ভিন করা না, যে ভিন করা এই জাতীয় কথা বলে। তাহলে যদি আপনি বলেন ওই যে বলা হয় না যে এটা একেবারে আমার গায়ে বিঁধেছে, বিঁধেছে সে, এই জাতীয় কথাগুলো যে বলে, তাহলে ভিন মানে বিন এই জাতীয় যদি আপনি বলেন কোনো কিছুকে কি বলে, যে ছেদ করা অসম্ভব, ছেদ করা অসম্ভব, তাহলে সেটা হয়ে যায় ইনভিনসিবল, দ্যাট ক্যান নট বি কনকার্ড। তাহলে এটা একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন, দেখা হলে একটু ডান লিখবেন। ওকে, তারপরে যদি যাই, সেটা হচ্ছে ইনভিনসিবল, সেটা হচ্ছে দ্যাট ক্যান নট বি কনকার্ড, তাই তো। ইনভালনারেবল, দ্যাট ক্যান নট বি হার্মড অর wounded, যেটাকে ভালনারেবল করা যায় না। ভালনারেবল মানে কি জানেন, অসহায় করে ফেলা। এবং ইনভালনারেবল হচ্ছে যেটাকে অসহায় করা যায় না, দ্যাট ক্যান নট বি হার্মড,
সেক্ষেত্রে ভালনারেবল, ভালনারেবল মানে কি কোনো কিছুকে অসহায় করে, এবং ভালনারেবল দিয়ে দ্যাট ক্যান নট বি হার্মড অর wounded, যেটাকে ক্ষতি করা যায় না, সেটা হচ্ছে ইনভালনারেবল। তার আগে একটা ইন যুক্ত হয়েছে। এরপরে হচ্ছে মার্সিনারি, এ সোলজার হু ফাইটস ফর মানি, যে টাকা পয়সার জন্য মানুষকে মেরেছে। মার্সি, মার্সি, তাই না? মার্সি, মার্সি, আমরা মার্সি যদি আমরা বাংলায় বলি তাহলে কি মার্সি, আঞ্চলিক ভাষা মার্সি। তাহলে মার্সি মানে কি টাকা পয়সার জন্য কেউ যদি কাউকে মেরে থাকে তাহলে মার্সিনারি। সেক্ষেত্রে এ সোলজার হু ফাইটস ফর মানি, মারামারি করে কারা? সোলজারই তো। মিসঅ্যানথ্রপ, মিস মানে কি? মিস মানে তো খারাপ। মিসঅ্যানথ্রপ হচ্ছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে মানবতাকে, মানব সভ্যতাকে অপছন্দ করে, তাকে বলা হয় মিসঅ্যানথ্রপ। মিসোগ্যামিস্ট, মিসোগ্যামিস্ট হচ্ছে যে বিয়েটা পছন্দ করে না, ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারিজ, তাকে বলা যায় মিসোগ্যামিস্ট। সেক্ষেত্রে আপনি যদি বলেন সে ম্যারিজের যে গেমটা আছে, ম্যারিজের যে খেলাটা আছে, বিয়ের খেলা সে পছন্দ করে না, বিয়ের খেলা অপছন্দ করে, অপছন্দ করে। তাহলে বিয়ের খেলা অপছন্দ করে মানে, মানে বিয়ের মধ্যে দেখবেন অনেক জায়গায় অনেক ধর্মের রীতি টিতি আছে, অনেক 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 এলাকা ভিত্তিকও রীতি আছে, ধর্ম ভিত্তিকও রীতি আছে, যে এটাকে এইভাবে করতে হয়, সেটাকে সেভাবে না করলে বিয়ে হবে না, এই না সেই না, এই জাতীয় কিন্তু অনেক রীতি টিতি থাকে। তো এই জাতীয় রীতিগুলো বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন ভাবে আসলে কাজ করে থাকে, এবং তার বিয়ের খেলাটা পছন্দ না খুব একটা। ঠিক আছে, তার বিয়ের খেলাটা খুব একটা পছন্দ। এক্সকিউজ মি ফর 1 মিনিট, আই হ্যাভ আ ফোন কল, একটু সময় দিবেন আমাকে। ওকে, ঠিক আছে, তাহলে এর পরের জায়গাটায় যদি যাই, সেটা হচ্ছে মিসোগ্যামিস্ট, মিসোলজিস্ট। সেটা হচ্ছে আমরা কি পড়ছিলাম? মিসোগ্যামিস্ট সেটা হচ্ছে ওয়ান হু হেটস দ্য ম্যারিজ, এবং এরপরে মিসোলজিস্ট সেটা হচ্ছে ওয়ান হু হেটস দ্য নলেজ। সেক্ষেত্রে লজিক, মিসোলজিস্ট লজিককে সে অপছন্দ করে, সেক্ষেত্রে সেটা হয়ে যায় কি মিসোলজিস্ট, ওয়ান হু হেটস দ্য লজিক। সেক্ষেত্রে যে লজিকটাকে অপছন্দ করে তাকে বলা হয় মিসোলজিস্ট। এটা হয়েছে তাহলে এই পেজ। ওকে, ডান। এরপরে যদি যাই, নোভিন্স মানে হচ্ছে কি শিক্ষানবিশ, ওয়ান হু ইজ ইনএক্সপেরিয়েন্স, নোভিন্স। সেক্ষেত্রে নোভিন্স হবে আর কি। নোভিন্স মানে হচ্ছে শিক্ষানবিশ, যে যার আগে কোনো এক্সপেরিয়েন্স ছিল না। নিউমিসম্যাটিস, ওয়ান হু কালেক্টস কয়েন, নিউমিসম্যাটিস যে কিনা কয়েন তুলতে পছন্দ করে। অমনিভোরাস, অমনিভোরাস হচ্ছে কি ওয়ান হু ইটস এভরিথিং, তাই তো, ওয়ান হু ইটস এভরিথিং, যে কিনা সব খায়, সব খেতে পছন্দ করে। তাহলে এটাকে যদি মনে রাখতে চাই, ওই যে অমনি ধরে ঘাপুস ঘুপুস খায়, একটা অ্যাড দেখেছেন না? কোন জানি কিসের জানি একটা অ্যাড ছিল, অ্যাড ছিল নাকি কি, অমনি ধরে ঘাপুস ঘুপুস খায়, আরে এটা তো কবিতা। অমনি ধরে ঘাপুস ঘুপুস খায়, সেই যে কবিতা আছে, সেই কবিতার মতো আর কি। ও ঘাপুস ঘুপুস হচ্ছে যে কোনো কিছু আপনি খেয়ে ফেলছেন, যে অমনিভোরাস, এই অমনি ধরে ঘাপুস ঘুপুস খায়, অমনি ধরে ঘাপুস ঘুপুস। এরপরে যে ব্যাপারগুলো আছে সেটা আপনারা জানেন। এরপরে যদি আপনি বলেন অপটিমিস্ট, অপটিমিস্ট মানে কি যে সবসময় ব্রাইট সাইড দেখে। এরপর যদি আপনি বলেন পেসিমিস্ট, যে কিনা সবসময় ডার্ক সাইড দেখে, তাহলে এটা একটু লিখে ফেলবেন এই জায়গাটা, পেসিমিস্ট পর্যন্ত, পেসিমিস্ট পর্যন্ত একটু লিখে ফেলবেন।
ওকে, ভেরি গুড। এরপরে যদি যাই, সেটা হচ্ছে কি, এর পরের জায়গাটা হচ্ছে ফিলান্থ্রপিস্ট, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড। ফিলান্থ্রপিস্ট আমরা আগে করেছিলাম। পলিগট, যে কিনা ম্যানি ল্যাঙ্গুয়েজে কথা বলে। এবং পলি সবসময় মাথায় রাখবেন, পলি কি জানেন? পলি হচ্ছে অনেক, পলি হচ্ছে মাল্টিপল বোঝাতে পলি ব্যবহৃত হয়। সেক্ষেত্রে পলিগট হচ্ছে কি, ওয়ান হু ক্যান স্পিক্স ম্যানি ল্যাঙ্গুয়েজেস। ফিলান্ড্রেরার, ওয়ান হু অ্যামিউজেস হিমসেলফ বাই লাভ মেকিং, যে কিনা লাভ মেকিং এ নিজেকে অ্যামিউজ করে থাকে। ফিলেটালিস্ট, সেক্ষেত্রে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস। এবং এরপরে সামারিটারিয়ান, সামারিটান সেটা হচ্ছে ওয়ান হু হেল্পস নিডি পিপল। এই নিডি পিপলদেরকে সামার বা গরমে সাহায্য করে, মানে গরমে ফ্যান কিনে দেয়। সামারে সাহায্য করে, সামারে সাহায্য করে, সামারে সাহায্য করে, ওয়ান হু হেল্পস নিডি পিপল ইন সামার, সেক্ষেত্রে সামারিটারিয়ান। তাহলে এটা হয়েছে, এটা একটু লিখে ফেলবেন। হয়েছে? ওকে, ডান। এরপরে যদি যাই, সেটা হচ্ছে কি, স্টোইক। স্টোইক হচ্ছে এ পার্সন ইজ ইনডিফারেন্ট টু এ পেইন অ্যান্ড প্লেজার, মানে যার কোনো মানে কোনো বিকার নাই আর কি। তাকে একটা ঘুষি দিলেও সে হাসে না, একটা কাতুকুতু দিলেও সে কাঁদে না, এরকম আর কি। তাহলে স্টোইক মানে কি, স্টোন হয়ে গিয়েছে, স্টোন, স্টোনের মতো পাথর হয়ে গিয়েছে। ওয়ান এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু প্লেইন অ্যান্ড প্লেজার। টিথ টোলার, ওয়ান হু ইজ নট ওয়ান হু ডাজ নট টেক এনি ইনটক্সিকেটিং ড্রাগস, যে কিনা কোনো ওষুধ খেতে চায় না। টিথ টোলার তাকে বলা হয়, যে কিনা কোনো একটা দূষিত ওষুধ, মানে যে কোনো ওষুধ খেতে চায় না আর কি। সেক্ষেত্রে কিছু কিছু মানুষ কিন্তু আছে যাদের এরকম ইগো কাজ করে, সহজে ওষুধ খেতে চায় না, ওষুধ খাবো না, এরকম একটা ইগো কাজ করে। সেক্ষেত্রে সে দাঁতে দাঁত রেখে, দাঁতে দাঁত লাগিয়ে বসে থাকে, টিথ টোলার। সেক্ষেত্রে সে দাঁতে দাঁত লাগিয়ে বসে বসে থাকবে, কিন্তু সে কখনোই ওষুধ খাবে না। টিথ, দাঁতের সাথে দাঁত লাগিয়ে থাকবে, ইনটক্সিকেটিং ড্রাগ খায় না। টপার বা সট, ওয়ান হু ইজ হ্যাবিচুয়ালি ড্রাঙ্ক। সেক্ষেত্রে এটা যদি আপনি বলেন, অনেক জায়গায় দেখা যায় টপার হতে গেলে, ভালো স্টুডেন্ট হতে গেলে বা টপার হতে গেলে, অনেক যদি আপনি বলেন, ওষুধ খেয়ে আসতেছি না, ওকে, অনেক স্টুডেন্ট আছে যে টপার বা সট, এই টপার বা সট বা মানে প্রথম হতে গেলে বা টপার হতে গেলে অনেকে দেখা যায় যে আসলে নেশা করে, এরকম দেখেছি আমি। নেশা করে বলতে কি, কিছু কিছু ড্রাগস আছে যেগুলো আসলে পড়ার লেখার স্ট্যামিনা বাড়িয়ে দেয়। এবং আমার আশেপাশে আমি এরকম দেখেছি যে তারা পড়ালেখা করার জন্য এই কাজ করতেন। চিন্তা করেন কত খারাপের খারাপ। তাহলে যদি আপনি বলেন টপার অর শর্ট হচ্ছে ওয়ান হু ইজ হ্যাবিচুয়ালি ড্রাঙ্ক, মানে টপার হতে গেলে নেশা করছে, ড্রাঙ্ক করলে তো, ড্রিঙ্ক করলে তো হয় না, কিছু কিছু নেশা আছে। এরপর হচ্ছে কি, গুলিয়েবল, ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড, যে সহজে বিশ্বাস করে মানুষকে, তাই তো? তাহলে যদি আপনি বলেন গুলিয়েবল, তাহলে এই গুলিয়েবল কথাটা হচ্ছে ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড, মানে যে কিনা সহজে মানুষকে বিশ্বাস করে থাকে। কি আশ্চর্য! আচ্ছা, ওয়ান হু ইজ ইজিলি ডিসিভড, যে কিনা সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে, তাকে বলা হয় গুলিয়েবল, তাই তো? ধরেন এই গুলিয়েবলের কথাটা আপনি মনে রাখবেন কিভাবে জানেন? গলিতে যায়, ধরেন আপনি রাত 3টার দিকে কোথাও থেকে আসছেন, বাসায় ফিরছেন বা কোথাও যাচ্ছেন, এমন টাইমে হঠাৎ করে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা আপনাকে বললো যে একটু আসেন তো গলিতে, আপনার সাথে কথা আছে। তা আপনি যদি মাদার তেরেসার বংশোদ্ভূত কোনো বিখ্যাত ব্যক্তি না হন, আপনি গলিতে যাবেন? যাবেন না কিন্তু। আপনি চিন্তা করবেন সে আপনার ক্ষতি করবে। তাহলে যদি আপনি গুলির ভিতরে অ্যাবল হয়ে যান, মানে গুলিবল, মানে গুলির ভিতরে যদি ঢুকে যান, তার মানে কি আপনি সহজে বিশ্বাস করে ফেলেন, ইজিলি ডিসিভ, মানে সহজে আপনাকে বোকা বানানো যায়। সেক্ষেত্রে ট্রাস্ট, কি বলে যে হু ট্রাস্ট এভরিওয়ান, এটাও হতে পারে, এ পার্সন হু ট্রাস্ট এভরিওয়ান, ইজিলি ডিসিভ, সহজে আপনার প্রতারণার শিকার হয়। ডিসিভ মানে হচ্ছে কি, প্রতারিত হয় সহজে। তাহলে ইনফ্যালিয়েবল, ওয়ান হু ডাজ নট মেক মিস্টেকস, যাকে ফল করা যায় না। ইনফ্যালিয়েবল, যাকে ফল করানো যায় না, যাকে সহজে ভুল করানো যায় না বা যাকে ফেলে দেয়া যায় না, সেটা হয়ে যায় ইনফ্যালিয়েবল। ওয়ান হু ডাজ নট মেক এনি মিস্টেকস, যে কিনা কোনো মিস্টেক করতে চায় না বা করে না, সেটা হয়ে যায় ইনফ্যালিয়েবল। ঠিক আছে, তাহলে এরপরে যদি যাই, ইনফ্যালিয়েবল। আচ্ছা, এটা তো আপনারা লিখেছেন কিনা জিজ্ঞাসা করলাম না, এটা লিখেছেন?
এটা লিখেছেন? ওকে, গুড। তারপরে যদি যাই, সেটা হচ্ছে কি, মার্সিনারি আমরা আগে করেছি, যে টাকার জন্য মার্সে মারামারি করে। পপার, পপার হচ্ছে ওয়ান হু হ্যাজ নো মানি। পপারটাকে আপনি মনে রাখতে পারেন কি জানেন? পাইপার আছে না, পাইপার, হ্যামিলনের বাঁশিওয়ালা, পড়েছিলেন না? হ্যামিলনের বাঁশিওয়ালা, ওই যে বাঁশিওয়ালা টাকা ছিল না, সেজন্য সে বাঁশি বাজাতো, বাঁশি বাজিয়ে তারপরে কি 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 যেন কাহিনী ছিল, পড়েছেন তো নিশ্চয়ই, ওই যে ইঁদুরের কাহিনীটা। তাহলে হ্যামিলনের বাঁশিওয়ালা পাইপার, পাইপারের কাছে কোনো টাকা নেই। টার্ন কোট, ওয়ান হু চেঞ্জেস সাইড, মানে যে কিনা প্রতিনিয়ত আপনার সাইডটাকে চেঞ্জ করতে পছন্দ করে, টার্ন কোট। সেক্ষেত্রে টার্ন মানে কি, ঘোরা। টার্ন মানে কি, ঘোরা না, তাহলে টার্ন কোট, কোটটাকে ঘুরিয়ে পড়ে, তাহলে টার্ন কোট হচ্ছে কি, যে কিনা সাইড চেঞ্জ করে। অমনিপোটেন্ট, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল। এবং অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিসাইন্ট, অমনি এ জাতীয় যে কোনো কথা সবসময় সৃষ্টিকর্তার সাথে বসে। অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিসাইন্ট, অমনি, যাই বলেন না কেন, সবগুলো সবসময় সৃষ্টিকর্তার সাথে বসে। তারপরে যদি আমি বলি অমনিপ্রেজেন্ট, সেটা হচ্ছে অমনিপ্রেজেন্টও হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, সৃষ্টিকর্তা। ঠিক আছে, তাহলে এটা একটু লিখে ফেলবেন। হয়েছে? ওকে, ডান। তারপরে যদি যাই, সেটা হচ্ছে কি, অমনিসাইন্ট। অমনিসাইন্ট আপনারা করেছেন, টার্ন করতে করেছেন। ভলেন্টিয়ার, যে কিনা ভলেন্টিয়ারই করে, জানেন এটা, এটা তো আর কোনো সমস্যা নেই। ভলেন্টিয়ার, ওয়ান হু ওয়ার্কস ফর ফ্রি। বিবলিওফিল, ওয়ান হু ইজ দ্য লাভস বুক, ওয়ান হু লাভস বুক। ঠিক আছে, তাহলে যদি আপনি বলেন বিবলিওফিল, বিবলিওফিল কথাটা যদি আপনি বলেন, ওয়ান হু লাভস বুক, যে কিনা বইকে পছন্দ করে, তাই তো? তাহলে যদি আপনি বলেন বিবলিওফিল যদি বইকে পছন্দ করে, আপনারা যারা অ্যাসাইনমেন্ট, এটা এটা কিন্তু মনে রাখা খুব সহজ। বিবলিওফিল মানে কি, বইয়ের রেফারেন্স যখন দিয়েছেন, বইয়ের রেফারেন্স দেওয়ার সময় বিবলিওগ্রাফি লিখেছেন না, বিবলিওগ্রাফি নিচে, মানে যে কোনো অ্যাসাইনমেন্ট করার পরে যখন আপনি বিবলিওগ্রাফিতে বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছেন না, ভার্সিটিতে যখন অ্যাসাইনমেন্ট করেছেন, তো এই বিবলিওগ্রাফিটা হচ্ছে বইয়ের লিস্ট, এবং বিবলিওফিল হচ্ছে বইয়ের সাথে রিলেটেড। ঠিক আছে, তার মানে বইয়ের সাথে রিলেটেড হলে বিবলিওগ্রাফি এই জাতীয় কথাগুলো বুঝতে পারে। বাইলিঙ্গুয়াল, ওয়ান হু স্পিক্স টু ল্যাঙ্গুয়েজেস। বাই তো আমরা সবসময় বুঝি যে দুই, বাইল্যাঙ্গুয়াল মানে কি, দুটো ল্যাঙ্গুয়েজ। বাই যাই বলেন না কেন, বাই দিয়ে যা বোঝান সেটা হচ্ছে দুটোকে বোঝায়, বাই ল্যাঙ্গুয়াল, বাই যাই বলেন না কেন। এরপরে ফিলান্থ্রপিস্ট, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, এটা আপনারা করেছেন। মিস্যানথ্রপ, যে কিনা মানুষ মানব সভ্যতাকে অপছন্দ করে, এই দুটো আমরা করেছি কিন্তু আগে। কিছু কিছু রিপিট হয়েছে, হ্যাঁ, আমি যখন মানে বিভিন্ন জায়গার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো কালেক্ট করেছি, মানে ইম্পর্টেন্ট গুলো কালেক্ট করেছি, কয়েকটা রিপিট হয়েছে এখানে। তাহলে এটা হয়েছে এই পেজটা। ওকে, ডান, গুড। তারপরে আমি যদি বলি, সেটা হচ্ছে অ্যাক্রোব্যাট, এ ডান্সার অন দ্য রোপ। অ্যাক্রোব্যাট, এ ডান্সার অন দ্য রোপ। এখন এই ব্যাট বা বেট লেগেছে, বেট লাগে না বাজি ধরা, কোন একটা বন্ধু আরেকটা বন্ধুর সাথে বাজি লেগেছে যে এই দড়িতে আমি নাচতে পারবো। সেক্ষেত্রে বন্ধু না, বান্ধবীও হতে পারে। বেট ধরেছে, অ্যাক্রোব্যাট। সেক্ষেত্রে অ্যাক্রোব্যাট হচ্ছে কোনো কিছু যখন আপনার ডান্সার অন দ্য রোপ বোঝায়, সেক্ষেত্রে অ্যাক্রোব্যাট হয়ে যায়। Ambiguous, a statement is obsolete or capable of more than one interpretation. সেক্ষেত্রে আপনি যদি বলেন একটা কথারও আরো একাধিক মিনিং থাকতে পারে, যেটা, সেটাকে বলা যায় অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে, আমরা মাঝে মধ্যে বলি না বিভিন্ন ডাবল মিনিং কথা, সেক্ষেত্রে এই অ্যাম্বিগুয়াস কথাটা হচ্ছে ডাবল মিনিং, যে স্টেটমেন্ট হুইচ ইজ অবসোলেট অর ক্যাপেবল অফ মোর দ্যান ওয়ান ইন্টারপ্রিটেশন, যেটার অর্থ একের অধিক হতে পারে, সেক্ষেত্রে সেটা হয়ে যায় অ্যাম্বিগুয়াস। ঠিক আছে, এরপর যদি আপনি বলেন অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে কি, যে লেটার ডাজ নট বিয়ার দ্য নেম অর দ্য সিগনেচার অফ ইটস রাইটার।
যেই চিঠিতে তার রাইটারের কোনো সিগনেচার নাই, রাইটারের কোনো নাম নাই, তাকে বলা হয় অ্যানোনিমাস বা বেনামি চিঠি। ডমিসাইল, এ প্লেস অফ পার্মানেন্ট রেসিডেন্স, এ প্লেস অফ পার্মানেন্ট রেসিডেন্স কে বলা হয় ডমিসাইল। দেখবেন অনেক জায়গায় যখন আপনি থাকেন, কোন একটা জায়গায় যখন আপনি থাকেন, তখন আপনি সেই জায়গাটাকে ডমিনেট করেন, তাহলে যেই জায়গাটাকে আপনি ডমিনেট করেন সেই জায়গাটাই হচ্ছে ডমিসাইল, যে জায়গাটাকে আপনি ডমিনেট করেন। ডেমোক্রেসি, ডেমোক্রেসি হচ্ছে কি গভর্নমেন্ট বাই দ্য পিপল, গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, দ্যাট শ্যাল নট ভ্যারিজ ফ্রম দ্য আর্থ। কে বলেছেন এই কথাটা বলেন? দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট প্যারিস ফ্রম দ্য ইউনিভার্স। কে বলেছেন? আব্রাহাম লিঙ্কন। ভেরি গুড। মাকসুদ পেরেছেন, এবং এই এডমন্ড আন্দাজে বলছেন প্রীতি। আব্রাহাম লিঙ্কন, মাকসুদ আর গোলাম মোস্তফা পেরেছেন। এটা কিন্তু ইয়েতে আসার মতো, নৈতিকতার অংশে আসার মতো একটা জিনিস। তাহলে এটা হচ্ছে ডেমোক্রেসির যে সংজ্ঞা, সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, শ্যাল নট প্যারিশ ফ্রম দিস ইউনিভার্স। যে বিশ্ব থেকে এমন সরকার উঠে যাওয়া উচিত না যেটা মানুষ জনগণের কর্তৃক, জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণে পরিচালিত হবে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনটা যদি আমরা বলি, সেটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি হচ্ছে কি গভর্নমেন্ট বাই নোবেলস। নোবেল মানুষরা, মানে থাকে না যে অভিজাত মানুষরা যখন কোন একটা সরকার পরিচালনা করে, সেটা হয়ে যায় গভর্নমেন্ট বাই দ্য নোবেলস। ব্যুরোক্রেসি, গভর্নমেন্ট বাই অফিসিয়ালস। ব্যুরোক্রেসি আমাদের দেশে যেটা হয়, অফিসিয়াল মানুষরা যে গভর্নমেন্টটাকে পরিচালনা করা হয়। এখন ব্যুরোক্রেসি অনেকেই বোঝেন না, হ্যাঁ, অনেকেই মনে করেন যে ব্যুরোক্রেসি জিনিসটা কি, ব্যুরোক্রেসি মনে হয় খারাপ জিনিস। না, ব্যুরোক্রেসির যে জটিলতা আছে, আমলাতান্ত্রিক যে জটিলতা আছে, সেটা খারাপ জিনিস। ব্যুরোক্রেসি খারাপ জিনিস না, আমলাতন্ত্র খারাপ জিনিস না, কিন্তু আমাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতা আছে, সেটা খারাপ জিনিস। তাহলে ব্যুরোক্রেসিটা হচ্ছে কি অফিসিয়াল। আমাদের দেশে আপনারা যারা বিসিএস ক্যাডার হওয়ার জন্য, অনেকে আছে বুঝে, অনেকে আছে না বুঝে বিসিএস ক্যাডার হওয়ার জন্য চেষ্টা করছেন বা পড়ালেখা করছেন। কারণটা কি জানেন? এই আমলাতন্ত্রের এত এত নাম কেন জানেন? বা মানে ব্যুরোক্রেসি, যে আমাদের দেশ তো একটা ব্যুরোক্রেটিক কান্ট্রি, তাই না? তাহলে আপনি যদি বলেন এই ব্যুরোক্রেসি দিয়েই কিন্তু আমাদের মানে পুরো দেশটা চলছে। দেখেন তো, যে কোনো একটা এলাকার এমপি 5 বছর পরে চেঞ্জ হয়, মন্ত্রী 5 বছর পরে যে কোনো একটা জায়গায় চেঞ্জ হয়। প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছে না, এটা আলাদা কেস, মানে তিনি আসলে খুব ইমোশন মানে ক্যারি করেন এই দলের, তারা মানে আওয়ামী লীগ থেকেই তাকে চেঞ্জ করার মানে কোনো প্রশ্নই আসে না, কারণ তারা সবাই তাকে ভালোবাসেন একেবারে, মানে হিউম্যান মানে কোয়ালিটিস আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু, যে যে জিনিসের জন্য সবাই তাকে পছন্দ করেন তাদের দলের। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আলাদা হিসাব, বাকি সবকিছু কিন্তু পরিবর্তিত হচ্ছে। সেক্ষেত্রে দুনিয়ার সবকিছু, মানে দুনিয়ার বলতে বাংলাদেশের আশেপাশে সব পজিশন পরিবর্তিত হলেও বিসিএস ক্যাডারের পজিশন কিন্তু পরিবর্তন হয় না। হ্যাঁ, সেটা আলাদা কথা, আপনি হয়তো বা মন্ত্রী গেলে তাকে স্যার বলে ডাকছেন, কিন্তু আপনাকে যে স্যার বলছে সে এর পরের দিন আপনাকে ধরতে পারবে না, আপনার কলার ধরে আপনাকে টেনে নিয়ে যেতে পারবে না। কিন্তু আপনি যদি বিং আ বিসিএস ক্যাডার, বিং আ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বা বিং আ ম্যাজিস্ট্রেট, বিং আ কি বলে ইউএনও, আপনি যাই বলেন না কেন, আপনার কিন্তু হিউজ লেভেলের পাওয়ার থাকবে সেই জায়গায়। আজকে যে নেতা আছে তার, সে কালকে তার ইয়ে নাই, মানে তার কালকে কোনো ক্ষমতা নাই যদি সে নেতা না থাকে, বা তার যদি পদ না থাকে, কিন্তু আপনার এই পদটা 30 বছরের। ঠিক আছে, এই জন্যই আপনারা এই বিসিএস এর জন্য লেগেছেন। ঠিক আছে, এবং এটা নট নেসেসারি যে ক্ষমতা আপনার ভোগ করতে হবে, ক্ষমতা ভোগ করতে হবে তা কিন্তু না। ক্ষমতা ভোগ ছাড়াও তো আপনি কত মানুষের উপকার করতে পারেন ভাই, কত মানুষের মানে ভালো করলে বহুত কিছু করা যায় চেষ্টা করলে। হ্যাঁ, তারপরে যদি যাই, অলিগোক্রেসি, সেটা হচ্ছে কি ওয়ান হু গভর্নমেন্ট বাই দ্য ফিউ, যেখানে কিছু কম সংখ্যক মানুষ অনেক মানুষকে কি বলে যে গভর্ন করে থাকে। তাহলে গভর্নমেন্ট বাই দ্য ফিউ, এটাকে যদি মনে রাখতে চান তাহলে কি মনে রাখতে পারেন? অলি বা অলিভ। অলিভ মানে কি জলপাই না? জলপাই কি সকল মানুষের প্রিয় নাকি অল্প কিছু সংখ্যক মানুষের প্রিয়? জলপাই অল্প মানুষের পছন্দ, এত টকটা কে খাবে? সবাই তো আর এত পছন্দ করে না জলপাই। তাহলে অলিভ জিনিসটা যেমন কম মানুষের প্রিয়, অলিগোক্রেসি হচ্ছে কি কম মানুষের দ্বারা যে সরকারটা। অমনিভরোয়াস, ওয়ান হু ইটস এভরিথিং, যে সবকিছু মুখে অমনি ধরে খাপুস খুপুস খায়। অ্যানসিস্ট্রাল, দ্যাট ক্যান নট বি ইনহেরিটেড ফ্রম ফোরফেদার্স, সেক্ষেত্রে যা কি বলে ভবিষ্যৎবাণী করা যায় না। অ্যানসিস্ট্রাল সেক্ষেত্রে যা ভবিষ্যৎবাণী করা যায় না, যা আপনার মানে কপালে লেখা আছে এই জাতীয় কথাগুলো, সেক্ষেত্রে এটা একটু লিখে ফেলবেন। অ্যানসিস্ট্রাল হচ্ছে দ্যাট হুইচ ক্যান নট বি ইনহেরিটেড ফ্রম ফোরফেদার্স। তাহলে এই পেজটা হলে একটু ডান লিখবেন।
হয়েছে এটা? ওকে, ডান। তারপরে যদি যাই, তারপরে কি আছে? অ্যালকেমি ওয়ান। কি অ্যালকেমি হচ্ছে দ্য সিক্রেট অফ ট্রান্সফর্মিং বেজার ইনটু গোল্ড, মানে গোল্ডে ট্রান্সফর্ম করার যে বিদ্যাটা আছে, যে কোনো একটা বেজ ম্যাটেরিয়ালকে আপনি ছুলেই সেটা গোল্ড হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যালকেমি বলা হয়। এবং অ্যালকেমিকে মনে রাখতে চাইলে আপনি বলতে পারেন অলৌকিক। অ্যালকেমি অলৌকিক, কাছাকাছি আছে উচ্চারণটা, অলৌকিক। সেক্ষেত্রে অ্যালকেমি হচ্ছে দ্য সিক্রেট অফ ট্রান্সফর্মিং বেজার ম্যাটেরিয়ালস ইনটু গোল্ড, সেক্ষেত্রে সেটা হয়ে যায় অ্যালকেমি। পেডাগগি, পেডাগগি কি? পেডাগগি স্লো বললে কামরুল, স্লো যদি বলি তাহলে আজকে আমি 20টা নিয়েও কথা বলতে পারতাম না। আপনার আইডিয়াও নাই যে প্রত্যেকটা ধরে ধরে কথা বলা, একেবারে 80টা কি বলে উম মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ধরে ধরে কথা বলা, এটা কতটা যে এফোর্টের কাজ সেটা আপনি একটু চেষ্টা করে দেখবেন একদিন ইনশাল্লাহ, ঠিক আছে? এটা কিন্তু গ্রামার পড়াচ্ছি না যে খুবই ইয়ে করে, মানে আমি যদি স্লো বলতে যে আমার জন্য অনেক সুবিধা হয়, কিন্তু আমি আপনাদের কথা বলতে বলতে যে একটু পরে পরে ব্রিথ করছি, একটু পরে পরে যে টানছি, খেয়াল করছেন? কারণটা কি জানেন? এটা অনেক টাফ একটা কাজ। মানে প্রতিনিয়ত একটা নিয়ে যখন আমি কথা বলছি, এই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমার মুখটা একটা সেকেন্ড স্লো ছিল না। যদি স্লো থাকে তাহলে এটা আমি 20টাও শেষ করতে পারবো না। এবং এটা এটা করা যায়, 20টা করে তারপর আপনাদেরকে দেয়া যায়। কিন্তু আমি চাই আমি যতটুকু সম্ভব ক্লাসের মধ্যে আপনাদেরকে কভার করে দিতে পারি, মানে ততটুকুই আমার ইচ্ছা হচ্ছে, ঠিক আছে? তাহলে যদি আমরা বলি এরপরেরটা হচ্ছে পেডাগগি, দ্য স্টাডি অফ টিচিং। পেডাগগি যখন টিচিং এর যে স্টাডিটা আছে, তাহলে কি মানে মানে পড়ালেখা করা বা শিক্ষকতার যে স্টাডি, সেটাকে বলা হয় পেডাগগি। যদি মনে রাখতে হয়, কিভাবে মনে রাখতে পারি জানেন? আসেন একটু খেয়াল করে। আপনারা কি দেখেছেন জানি না, আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি টিচাররা অনেক পেটাতো, টিচাররা অনেক পেটাতো। টিচাররা এসছে মানে ক্লাসে একটা বেত নিয়ে এসছে, এমনও হয়েছে। তো সেক্ষেত্রে টিচাররা পেডাগগি যখন বলছে দ্য স্টাডি অফ টিচিং, মানে পেটানোর জন্য সে এসেছে, সেক্ষেত্রে দ্য স্টাডি অফ টিচিং হচ্ছে পেডাগগি। লজিক, দ্য সায়েন্স অফ ভ্যালিড থিঙ্কিং, জানেন আপনারা সবাই, লজিক হচ্ছে দ্য সায়েন্স অফ ভ্যালিড থিঙ্কিং। ভলেন্টিয়ার, ওয়ান হু ওয়ার্কস ফর ফ্রি, ভলেন্টিয়ার, এটা আপনারা করেছেন। এবং ইমিগ্রান্ট হচ্ছে কি? এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি অ্যান্ড গোজ ইন অ্যানাদার কান্ট্রি, সেটাকে বলা হয় কি? ইমিগ্রান্ট। তাহলে এই পেজটা একটু লিখে ফেলবেন। ইমিগ্রান্ট হচ্ছে এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি অ্যান্ড সেটেলস ইন অ্যানাদার কান্ট্রি, সেটাকে বলা হয় ইমিগ্রান্ট। একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। ওকে, ডান। ইমিগ্রান্ট হচ্ছে কি? সেই দেশের প্রেক্ষাপটে। ইমিগ্রান্ট, IMMI হচ্ছে সেই দেশের প্রেক্ষাপটে। এবং ইমিগ্রান্ট ই দিয়ে যেটা, এটা হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভ থেকে, যে আপনার গ্লোবালি আপনার যে পরিচয় সেটা হচ্ছে ই দিয়ে, যে পার্সন হু লিভস হিজ কান্ট্রি অ্যান্ড গোজ টু লিভ ইন অ্যানাদার কান্ট্রি, এটা হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভ। আর এর আগেরটা হচ্ছে কি? সেই কান্ট্রির পার্সপেক্টিভ, যে ইমিগ্রান্ট, সেই দেশে গিয়ে আপনি ইমিগ্রান্ট। হ্যাঁ, তারপর যদি বলি ইমিগ্রান্ট, এই যে এ পার্সন হু কামস টু এ কান্ট্রি ফ্রম অ্যানাদার কান্ট্রি, এই ইমিগ্রান্ট হচ্ছে সেই দেশের পার্সপেক্টিভ থেকে, সেই দেশে আপনাকে কিভাবে ট্রিট করা হচ্ছে, সেই দেশে আপনার পরিচয় কি, সেটা হচ্ছে ইমিগ্রান্ট। IMMIGRANT, সেটা হচ্ছে ইমিগ্রান্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে হাইড্রোফোবিয়া। ফোবিয়ার আগে যা দিয়ে দেন সেটা সেই বিষয়ের ভয়। হাইড্রো যখন বলছেন সেটা হচ্ছে পানি রিলেটেড ফোবিয়া, পানিকে যখন আপনি ভয় পান। হাইড্রো কি? হাইড্রো হচ্ছে পানিকে। শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, শুনতে পাচ্ছিলেন না মনে হয়, মাঝখান দিয়ে ইয়েটা খুলে গিয়েছিল। হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্ট দিয়ে মনে রাখা যায়, ইম্পোর্ট এক্সপোর্ট দিয়ে মনে রাখা যায় জিনিসটা, যে ইম্পোর্ট হচ্ছে সেই দেশের পার্সপেক্টিভ থেকে, এক্সপোর্ট হচ্ছে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে, তাই তো? তারপর যদি আপনি বলেন হাইড্রোফোবিয়া, সেটা হচ্ছে ফিয়ার অফ ওয়াটার। সিনসিয়র, সেটা হচ্ছে এ হাই স্যালারিড বাট লিটল রেসপন্সিবিলিটি, যে কাজটা হচ্ছে কি প্রচুর পরিমাণে বেশি স্যালারি আছে কিন্তু রেসপন্সিবিলিটি অনেক কম, সে কাজটাকে বলা হয় সিনসিয়ার। সেক্ষেত্রে আপনি যদি বলেন সিনসিয়ার, সিনসিয়ার কথা আমরা বলি না বাংলায়, সিনসিয়ার, তাহলে সিনসিয়ারলি যারা কাজ করে তারা অল্প কাজ করলেও সে কাজের দাম আছে অনেক।
সিনসিয়ারলি যারা কাজ করে তারা অল্প কাজ করলেও সেটার অনেক দাম আছে, তাহলে সেটা হয়ে যায় কি সিনসিয়ার। এক্সটেম্পোর, এ স্পিচ মেড উইদাউট এনি প্রিপারেশন, যে স্পিচটা কোনো প্রিপারেশন ছাড়া এক্সটেম্পোর করা হয়েছে, এক্সটেম্পোর, সেক্ষেত্রে স্পিচ উইদাউট এনি প্রিপারেশন ইজ কল্ড বা ইজ নোন অ্যাজ এক্সটেম্পোর। সেক্ষেত্রে এক্সটেম্পোর যে কথাটা বলা হচ্ছে, যে ফর এক্সাম্পল আমি যখন আপনাদের সাথে এসে কথা বলছি, কোনো স্ক্রিপ্ট নিয়ে এসেছি না, এটাকে বলা হয় এক্সটেম্পোর, যে কোনো কিছু প্রিপারেশন ছাড়া কোনো একটা কাজ, কোন একটা কথা যখন বলা হয়। এখন এটাকে যদি মনে রাখতে চান, আপনার যে এক্স গার্লফ্রেন্ড আছে তার সাথে আপনি প্রিপারেশন নিয়ে কথা বলবেন? নিশ্চয়ই প্রিপারেশন নিয়ে কথা বলবেন না। যদিও প্রিপারেশন নিয়ে কথা বলা উচিত, তো সেক্ষেত্রে আপনি যদি বলেন প্রিপারেশন নিয়ে কথা বলবেন না, মানে কি আমরা প্রিপারেশন বলতে কি বোঝাই, যে খুব সেজে গুজে, তাই না, খুব মানে খেয়াল করে। এক্স গার্লফ্রেন্ড, সে তো এক্স হয়ে গিয়েছে, তার 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 সাথে খুব একটা বেশি প্রিপারেশন নিয়ে কথা বলবেন না, সেজন্য এক্সটেম্পোর হচ্ছে কি এনি প্রিপারেশন ছাড়া। তারপর যদি আপনি বলেন নেম শেক, নামের বন্ধুত্ব, এ পার্সন হ্যাভিং দ্য সেম নেম অ্যাজ অ্যান আদার, একজন মানুষের সাথে আরেকজন মানুষের যখন নামের মিল রয়েছে সেটাকে বলা হয় নেম শেক। এবং এরপর যদি বলেন ডিপ্রিকেট, টু ফিল অর এক্সপ্রেস ডিসঅ্যাপ্রুভাল টু সামথিং, ডিপ্রিকেট মানে সেক্ষেত্রে কোনো কিছুর প্রতি আপনি ডিসঅ্যাপ্রুভাল যখন বোঝাচ্ছেন, ডিসঅ্যাপ্রুভাল বোঝানোর ক্ষেত্রে ডিপ্রিকেট বোঝাচ্ছেন, ডিপ্রিকেট ব্যবহৃত করছেন, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে এই ডিপ্রিকেটটা হচ্ছে কোনো কিছুর ব্যাপারে ডিসঅ্যাপ্রুভাল বোঝানো। এবং সেক্ষেত্রে যদি আপনি বলেন কাটে, মুরাদ টাকলার মতো যদি আপনি এটাকে কাটে উচ্চারণ করেন, কাটে, কে এ টি ই কে বা সি এ টি কে টি কে যদি কাটে উচ্চারণ করেন, তাহলে কাটে উচ্চারণ করলে কি সে কোনো কিছুর প্রতি ডিসঅ্যাপ্রুভাল মানে অ্যাপ্রুভালটাকে কেটে দেয়। ডিসঅ্যাপ্রুভাল কি সচরাচর ডিসঅ্যাপ্রুভাল মানে কি, যে নো ক্রস, ডিসঅ্যাপ্রুভাল মানে আমরা কি বুঝি ক্রস না, তাহলে কোনো কিছু কাটে বা কেটে দেয় তাহলে সেটা ডিসঅ্যাপ্রুভাল, ডিপ্রিকেট। সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কাটে বা কেটে দেয়। তাহলে এই পেজটা একটু লিখে ফেলবেন, ডিপ্রিকেট হয়েছে। এই পেজ হয়েছে। ওকে ডান। তো ঠিক আছে, আমরা এরপরে যদি যাই কিছু ওয়ান ওয়ার্ড কি বলে স্পেলিং এ, কারেক্ট স্পেলিং এ, সেটা বোঝানোর কিছু নাই, সেটা জাস্ট স্ক্রিনশট নিয়ে ফেলবেন। আমি কিছু সাজেশন, সাজেশন না, জাস্ট কিছু ইয়ে দিচ্ছি আর কি, যে যেগুলো আসলে সচরাচর কনফিউজিং, যেগুলো থেকে আসে। এবং এই স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কেউ একজন আমার সাথে থাকবেন, তাহলে তার হয়ে গেলে আমি পরে পেজটা চেঞ্জ করবো। যে কেউ হ্যান্ড রেজ করতে পারেন আপনাদের মধ্যে, যে কেউ। আইরিন সুলতানা প্রথম হাতটা দেখতে পাচ্ছি। আইরিন শুনতে পাচ্ছেন? জি স্যার, ভালো আছেন আইরিন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার পরীক্ষা কি দিচ্ছেন না এখন? স্যার আমি কিছুদিন অসুস্থ ছিলাম, এখন কি অবস্থা, কেমন আছেন এখন? এখন আলহামদুলিল্লাহ ভালো। ওকে ভেরি গুড। আপনার পড়ালেখা কেমন চলছে? পড়ালেখা চলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কি 47-এর দিবেন নাকি 48? মেবি 47, 47 এখনো দিতে ফোর্থ পারবেন। ইয়ার রানিং। ওকে ওকে ঠিক আছে ইনশাল্লাহ। পড়ালেখা আপনি যে ফ্লোতে আছেন, মানে ইট ইজ ভেরি মাচ কি বলে যে আপনার ওয়েলকামিং, মানে আপনি কিন্তু মোটামুটি ভালো করছেন। মানে এখন থেকে আপনার যে পরিমাণে প্রস্তুতি আছে আপনি নিঃসন্দেহে ভালো করবেন। আপনার জাস্ট পরীক্ষাটা শেষ হয়ে গেলে, আপনি কোথায় যেন পড়ালেখা করছেন? আমি চট্টগ্রামে। চট্টগ্রামে না? হ্যাঁ, আপনার কথা শুনে বোঝা যায়। আপনার চাটগাঁয়া ভাষাটা কিন্তু খুব সুন্দর, মধুর আছে। তাহলে আইরিন এটা একটু বলবেন, এটা নিয়েছেন স্ক্রিনশট? আমি দাঁড়ান সরে নেই। ইয়েস স্যার, নিয়েছি। ওকে, একটু ধীরে ধীরে বলবেন যাতে সবাই নিতে পারে, হ্যাঁ সবাই যাতে নিতে পারে। নেয়ার 2 সেকেন্ড পরে বলবেন, তাহলে এটা আশা করছি হয়েছে। আইরিন নেয়ার 2 সেকেন্ড পরে বলবেন ডান। ডান স্যার। ওকে ডান। acclamation, accessible, agreeable, agriculture, ascertain। এবং তারপরে যদি যাই, সেটা হচ্ছে কি accession, acquaintance, assignment, elevation, absorb। ডান স্যার। ওকে ডান। accommodation, বউক্রেট যেটাকে বলা হয় ফুলের তোড়া, ব্যুরোক্র্যাট আমলাতন্ত্র, ব্রোশার, এই ব্রোশারটা কিন্তু প্রাইমারিতে এসেছে পরীক্ষায়। এরপর ডান বিলিভেবল, স্যার। বিলিভেবল সেটাও হয়েছে। এটা হয়েছে স্যার। ডান স্যার। ডান। কোলাবোরেশন, কনৈসর, কমিশন, কন্টিনজিয়াস এবং কমিমোরেট। নিয়েছি স্যার। ওকে গুড।
কমেন্টারি, কনসান্টিয়াস, সিলিং, কনস্টিলেশন, চাইরিস্যান্থিমাম। চাইরিস্যান্থিমাম স্যার। কথার অর্থ হচ্ছে চন্দ্রমল্লিকা। ডান। কনস্পিসিয়াস, কনকার, কাউন্সিল, ডায়রিয়া, ডিসেন্ট্রি। ডান স্যার। এই রোগের মধ্যে যে তারা কি পায়, ডায়রিয়া আর ডিসেন্ট্রি, এগুলো আসে কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এক্সাগারেট, এম্বারাসমেন্ট, অ্যাক্সিলারেশন, এনসাইক্লোপেডিয়া, এফ্লোরেন্স। ডান স্যার। ওকে, গুড। তারপরে যদি আমরা যাই, এক্সপ্লানেশন, এলিমেন্টারি, এক্সেম্পলারি, এডুকেশন, ফরেইনার। ডান স্যার। ওকে, ডান। গ্রিভিয়েন্স, ফোরফেট, গুলিটিন, তারপর কি, গ্রামাটিক, হিউমারাস। ডান স্যার। ওকে। হেটারোজেনিয়াস, ইনক্যান্ডিসেন্ট, ইন্ডিসপেন্সিবল, জুয়েলারি, ক্যালাডিস্কোপ। ডান। লিফটেন্যান্ট, মিস স্পেল, মিশনারি, মুস্তাচি, সাইকোলজি, ম্যাগনানিমাস। ডান। ওকে, ডান। ওকেশন, পজিশন, প্যাসেঞ্জার, প্রফেশনাল, পার্সোনাল, সভার্জিনিটি। ডান। সভার্জিনিটিটা না খুব গুরুত্বপূর্ণ, আসে অনেক পরীক্ষা আসে সভার্জিনিটি। খেয়াল করবেন, এখানে আমি যা দিয়েছি সবগুলোই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে সেক্রেটারিয়েট, একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো সেক্রেটারিয়েট নিয়েছেন। জি স্যার। ইংরেজি শুদ্ধ বানান নয়, এই শুদ্ধ বানান নয় এটা কখনো পড়বেন না, শুদ্ধ বানান পড়বেন। কমিশন, COMMISSION, কমিশন। তারপরে যদি আপনি বলেন কারেক্টলি স্পেল, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। এটার সঠিক উচ্চারণ কি জানেন? এটাকে ইংরেজরা কি বলে জানেন? রেস্টুরেন্ট। ইয়েস স্যার। রেস্টুরেন্ট বলে, রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট যে আমরা বলি সেটাও কিন্তু না, রেস্টুরেন্ট বলে এটাকে, রেস্টুরেন্ট। আবার বলছি রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। আমি স্যার রেস্টুরেন্ট বলি। হ্যাঁ, আমরা রেস্টুরেন্ট বলি, রেস্টুরেন্ট বলি অনেক সময়। আমি মানে আমি অনেক কিছু আছে ইচ্ছা করে দুষ্টুমি করে, মানে আমি ইংরেজ, মানে থাকে না আমার মুখ দিয়ে যেটা আসে আমি সেটা করি, ইংরেজ হতে চাই না, কিন্তু স্টিল মানে মাঝে মধ্যে ওই এক্সেন্ট চলে আসে। তো এই রেস্টুরেন্ট যখন আমি বলি না, তখন বলে যে এটা তো রেস্টুরেন্ট। আমি পরে বলি যে না, আমি রেস্টুরেন্ট না, আমি মাউরেন্ট বলবো, তোমার কি? না, তাহলে এটা যদি আমি বলি ইনক্যান্ডিসেন্ট, সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এবং এরপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কয়েকটা কোয়েশ্চেন যদি যাই, দ্যাট ক্যান নট বি কারেক্টেড, ইনকরিজেবল। দ্যাট ক্যান নট বি কারেক্টেড, যেটা কিনা কখনো কারেক্ট করা যায় না, সেটা হচ্ছে ইনকারিজেবল। এটা কি হয়েছে? জি স্যার। ওকে, এটা আগে গুড। হয়নি, এটা মনে হয় নতুন। হ্যাঁ হ্যাঁ, এটা নতুন, এখানে নতুনগুলোই অ্যাড করেছি আমি, এগুলো নতুনগুলোই অ্যাড করেছি যাতে আপনি মিস না করেন। অ্যানশিয়েন্ট সোসাইটি, স্টাডি অফ অ্যানশিয়েন্ট সোসাইটি, সেটা হচ্ছে আর্কায়োলজি। আর্কায়োলজি ইজ দ্য স্টাডি অফ অ্যানশিয়েন্ট সোসাইটি। এ পার্সন অফ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কি বলে, নলেজ অ্যান্ড রিজনিং পাওয়ার, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল। স্টেট ইন হুইচ ফিউ গভর্নস মেনি, এটা আমরা করেছি, অলিগোক্রেসি। ফিউ, ফিউ মানুষের যে পছন্দ, অলিভ। এ পার্সন প্রিটেন্ডিং, এটাও আমরা করেছি, হি ইজ নট। ইম্পোস্টার, প্রিটেন্ডিং টু বি সামওয়ান এলস, ওই যে মুখে যে পোস্টার ধরে রাখে। এ পার্সন হু নোজ মেনি ফরেন ল্যাঙ্গুয়েজেস, মেনির ক্ষেত্রে সবসময় কি হয়, মেনি পলিগট হবে, পলিগট হবে, এটা গ্রামারিয়ান হবে না, পলিগট হবে, এটা অ্যানিমেশনে ভুল দিয়েছে, পলিগট হবে। এবং এরপরে যদি আমরা বলি আজকের ক্লাস আমরা শেষ করলাম, ঠিক আছে, বুঝেছেন? আজকের মেইন কথাটা ছিল, আজকের যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে যে মুখস্থ জিনিস আমরা কিভাবে টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারি, সেই টেকনিক্যালি হ্যান্ডেল করার ব্যাপারটা দেখালাম, ঠিক আছে? যদি এটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারেন সেক্ষেত্রে এটা আপনার জন্য উপকার হবে, যদি না করেন তাহলে অন্য হিসাব। আপনার যেভাবে আপনি পড়ে অভ্যস্ত সেভাবে দেখতে পারেন, ঠিক আছে? স্যার আমি নিউ 4th ইয়ারে, আমার 47তম বিসিএস 46 নম্বরের কোচিং এ ভর্তি হয়েছিলাম, এখন আমি কি করব, এক্সাম তেমন দেইনি, এখন আমি কি করতে পারি, একাডেমিক প্রেশার ছিল। আচ্ছা, খুব কঠিন উনি ছিল। মনে হয় আমারও বেসমেন্টে হ্যাঁ 4th হ্যাঁ, ইয়ার। 4th ইয়ার না? আচ্ছা, 4th ইয়ারে আছেন, তার মানে আপনার এখন, আপনি ওই যে আইরিন যে আছেন, আইরিন তো মানে জোস করে পড়া। আচ্ছা, আমি আপনাদের কমেন্টের ভাষা সেখানে বলে দিচ্ছি, আমার এটা একটা বদ অভ্যাস। তাহলে যদি আমি বলি, আইরিন কিন্তু খুব সুন্দর করে আসলে এতক্ষণ ধরে ইয়ে করছিলেন, কি বলে, যে উনি তো পড়ালেখা করছেন এতদিন ধরে। তো সেই জন্য যারা পড়ালেখা করছেন তারা একটু চালিয়ে যান, 47তম অবশ্যই আপনার জন্য আশা করছি মানে ইয়ে হয়ে যাবে। সেক্ষেত্রে 47তমর জন্য প্রিপারেশন নেন।
আর 46তম যদি নাই পান, না পেলে তো কিছু করার নেই, এরপর আপনি পাবেন। হয়তোবা এই জায়গার মধ্যে পরীক্ষা দিতে পারবেন না, এটা নিয়ে আফসোস করার খুব একটা বেশি প্রয়োজন নাই, কারণ পরীক্ষা এটা যদি নাও দিতে পারেন আপনি হয়তোবা গোছানোর সময় পাচ্ছেন। তো গোছানোর সময় পেয়ে ইনফ্যাক্ট আপনার যে পরিমাণে অ্যাডভান্স, আপনি চিন্তা করতে পারেন যে 47-এর ক্যান্ডিডেটরা মানে ক্যান্ডিডেটদের কাছে আপনি কতটা স্ট্রং ক্যান্ডিডেট হয়ে যাবেন 47-এ। তো সেজন্য একটু মানে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যাতে আপনারা এই প্রিপারেশনটা ধরে রাখতে পারেন, কারণ দেখেন চাকরির পরীক্ষার যখন প্রিপারেশন আমরা নেই, আপনাদের যখন মানে গ্রাজুয়েশন শেষ হয় তখনকার যে সময়টা, সেই সময়টা কিন্তু সচরাচর খুব একটা ওয়েলকামিং থাকে না। ফ্যামিলি প্রেশার, পিয়ার প্রেশার, এটা করো সেটা করো, কাজ করো, টাকা ইনকাম করো, সবাই টাকা ইনকাম করছে, তুমি কি করছো, এই জাতীয় জিনিসগুলো কিন্তু চলে আসে। তো সেই জন্য আপনারা যে আগে থেকে এই কাজটা করছেন, আগে থেকে যেহেতু প্রিপারেশন নিচ্ছেন, এটা কিন্তু খুবই মানে ভালো একটা দিক, খুবই ভালো একটা দিক, খুবই এগিয়ে যাচ্ছেন। তো সেই জন্য অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম। আপনারা পাশাপাশি কিন্তু আরেকটা কথা, আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে, একাডেমিক রেজাল্টটা যেন খারাপ না হয় এগুলো করতে গিয়ে। একাডেমিক রেজাল্টটা ভালো রাখবেন, কারণ সেটা আপনার সিনসিয়ারিটির প্রমাণ। আপনার সিনসিয়ারিটির প্রমাণ আপনার একাডেমিক রেজাল্টটা খারাপ করবেন না। পাশাপাশি স্যার বিসিএস করেন। 2.92টা কেমন রেজাল্ট? 2.92 খারাপ না, মানে আমার সেকেন্ড ইয়ারে পয়েন্ট ছিল, কিন্তু থার্ড ইয়ারে আলহামদুলিল্লাহ ভালো করছি, 3.09 ছিল ইংলিশ আচ্ছা ডিপার্টমেন্ট আচ্ছা, থেকে। যাক। আপনি কোথায় যেন পড়ছেন, কোথায় পড়েছেন? চট্টগ্রাম সিটি কলেজে। চট্টগ্রাম সিটি কলেজ, ওকে, ভেরি গুড। যাক, মানে এটা একটু কম হলেও 3 এর একটু উপরে রাখার চেষ্টা করবেন, আপনার যেহেতু এখনো অপশন আছে। থার্ড ইয়ারে 3.09 ছিল। ওকে, মানে আপনার এভারেজে আপনি 3 এর উপরে রাখার চেষ্টা করবেন, মানে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ যেটা আছে সেটা হচ্ছে সিজিপিএ যেন আপনার ইয়ে থাকে। আপনি তো ফাইনালটা। জিপিএ এক একটা, হ্যাঁ, ফাইনাল ইয়ারে সবগুলো মিলিয়ে যেন আপনার সিজিপিএ যেটা, সেটা স্যার আপনি 3 এর ইংলিশে উপরে রাখার পয়েন্ট চেষ্টা করুন। তোলাটা আমার মনে হয় অনেক টাফ বেশি কি পড়ে ইংলিশ ডিপার্টমেন্টে। ইংলিশে? ইংলিশে পয়েন্ট তোলাটা অনেক এটা কঠিন মনে হয়। আসলে ডিপেন্ড করে, ভ্যারি করে কোনো কোনো জায়গায়। শোনেন, আমরা যেই জায়গার মধ্যে থাকি সেই জায়গাটা আমাদের কাছে সবসময় কঠিন মনে হয়। তো স্টিল মানে নদীর এই পারে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সকল সুখ, তাই আমার বিশ্বাস, ব্যাপারটা এরকম আর কি। তো সেই জন্য সবার কাছে মানে সব ডিপার্টমেন্টই ইয়ে আছে, বাট চেষ্টা করে যাবেন। চেষ্টা, আর আপনারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আপনারা আহ কি বলে যে আইডিয়াও করতে পারবেন না এই প্রিপারেশন নিয়ে আপনাকে কতটুকু স্ট্রং করছে, আপনাকে কতটুকু যে স্ট্রং করছে, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। যে আপনি শুধু বিসিএস এর লাইনে বলছেন, আপনি ইনফ্যাক্ট বিসিএস এর লাইনে কিছু করবেন না, কিছু করছেন না। ধরেন আপনি কিছু করতে পারেন না, বিশেষ একটা প্রিলিও কোয়ালিফাই করতে পারেন না, অন্য যে কোনো চাকরি পরীক্ষা তো দিবেন, অন্য যে কোনো চাকরি পরীক্ষা না, আপনি প্রাইভেট যে কোনো একটা জবে গিয়েছেন, আপনি গিয়ে দেখেন না আপনার মানে আপনার যে নলেজ আছে, আপনার যা অ্যাবিলিটি আছে, আপনার যে প্রেশার নেওয়ার অ্যাবিলিটি আছে, আপনি যেভাবে গুছিয়ে একটা সাবজেক্ট, আপনি বিসিএস প্রিলিমিনারি যে প্রিপারেশন নিয়েছেন, আপনি যেভাবে হ্যান্ডেল করছেন জিনিসগুলোকে, দেখেন না যে কোনো চাকরিতে গিয়ে আপনার 2%ও কেউ পারবে না আপনার সাথে। যে কোনো চাকরিতে বিসিএস এর প্রিপারেশন নিলে অন্য দিক দিয়ে এমন ভাবে, মানে আসলে আমাদের জীবনে আমরা কি শিখেছি, সত্যি কথা বলতে গেলে আমাদের জীবনে, আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে, ইউনিভার্সিটি লাইফে, মানে স্কুল লাইফের শিক্ষা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট এরপরের যে লাইফের শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো কিন্তু আমাদেরকে শুধু শিক্ষা দেয় কি জানেন, একাগ্রতার, শুধু শিক্ষা দেয় কনসিস্টেন্সি, শুধু শিক্ষা দেয় আমাদেরকে আমাদের মানে কি বলে সিনসিয়ারিটির, আমাদের সিনসিয়ারিটি শিক্ষা। পরবর্তী লাইফের যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষা কিন্তু কখনোই আমাকে মানে থিওরিটিক্যাল জিনিস আপনার মনে থাকবে না, আপনার সিনসিয়ারিটি আপনার মনে থাকবে, যে এটা আমি ভার্সিটি লাইফে এরকম প্রেশার নিয়ে আমি কাজটা করেছিলাম, এরকম পড়ালেখা আমি করেছিলাম, এতগুলো প্রেশার আমি হ্যান্ডেল করেছি। তো এই জাতীয় যে প্রশ্নগুলো আমরা হ্যান্ডেল করেছি, এই জাতীয় জিনিসগুলো যে আমরা হ্যান্ডেল করেছি, হ্যাঁ কামরুল আমি দিচ্ছি, তাহলে এই জাতীয় জিনিসগুলো যে আমরা হ্যান্ডেল করেছি, এই জাতীয় জিনিসগুলো যে আমরা উতরে যাচ্ছি, তাহলে উতরে যাওয়ার পরের যে ব্যাপারটা আছে, সেই উতরে যাওয়ার পরের ব্যাপারটা হচ্ছে যে আপনার জীবনে আপনি বিসিএস না হয় কোয়ালিফাই নাই করেন, বাকি যে সময়টা আছে না, বাকি যে কোনো চাকরিতে যান, দেখবেন আপনি আপনি সব দিক দিয়ে ফিট থাকবেন, সবার থেকে বেশি ফিট থাকবেন। ঠিক আছে? তো সেই জন্য বিসিএস এর প্রিপারেশন বা যে কোনো প্রিপারেশন, কষ্ট কখনো, পরিশ্রম কখনো বৃথা যায় না। হ্যাঁ কামরুল, আনমিউট করে দিয়েছে আপনাকে। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুল ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। বলুন। দীর্ঘদিন পরীক্ষার কারণে আসলে পড়াশোনা তো একটা করতে পারিনি, আচ্ছা। অ্যাসাইনমেন্টও ঠিকঠাক মতো করতে পারিনি, করেছি মানে 50% প্রিপারেশন নিয়েছি, বাকিটা প্রিপারেশন নিতে পারিনি এরকম। ওকে। তবে এখন পরীক্ষা শেষ, বাকি যে সময়টা আছে, তা আমি কি মানে আমাদের 46 এর, 46 হ্যাঁ 46 এর যে সিলেবাস এটা কভার করতে পারবো? 3 বার পারবেন, 3 বার সম্ভব। স্যার আপনি যে অ্যাসাইনমেন্ট গুলো দিতেন যেভাবে করেছেন, ওইভাবে চলতে থাকলে কি ইনশাল্লাহ শেষ হওয়ার
সম্ভাবনা আছে, তাই না? ওইভাবে বলতে এত সময় নিয়ে করলে তো হবে না, এত সময় দিবেন কেন আপনারা? আমি তো সবার জন্য চিন্তা করি, আমি যে অ্যাসাইনমেন্টের যে সময়টা দিয়েছি আপনাদেরকে, ওই সময়টা কিন্তু জি জি স্ট্যান্ডার্ড সময়ের থেকে অনেক বেশি সময়, মানে আমি সবার কথা চিন্তা করে, যখন আপনি সবাইকে নিয়ে দৌড়াবেন আপনার একটু স্লো দৌড়াতে হবে, একা দৌড়ালে না আপনি ফাস্ট দৌড়াতে পারবেন। তো জি সবাইকে জি নিয়ে যখন আমি এগিয়েছি তখন হয়তো বা মানে আমার একটু স্লো যেতে হয়েছে, সেক্ষেত্রে আমি যে স্ট্যান্ডার্ড টাইম দিয়েছি তার 3 গুণ সময়। এখন আপনাকে যদি আমি বলি যে আপনার বর্তমানে যে কাজ আছে, বর্তমানে যদি আপনার প্রিপারেশন নিতে হয়, আপনি প্রতিটা 10 মার্কস 3 দিনে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন, সেটা যদি আগে কিছু পড়া থাকে। আর যদি আগে পড়া না থাকে তাহলে প্রথম প্রিপারেশনটা নেবেন আপনি 2 মাসের মধ্যে। প্রথম প্রিপারেশনটা 2 মাসে, নেক্সট 2 মাসের মধ্যে চোখ টোক বন্ধ করে সবকিছু 2 মাসের মধ্যে, ইট উইল বি মোর দ্যান ইনাফ ফর ইউ টু কমপ্লিট দ্য হোল সিলেবাস 2 মাসের মধ্যে। এবং আপনি জি যদি ভালো করে পড়েন 2 মাস, মানে অনেক সময় 2 মাসের মধ্যে একেবারে সবগুলো সাবজেক্ট ধরে ধরে, কিন্তু আপনার একটা ফ্লোতে থাকতে হবে। যেমন আমি দেখেছি, এখন পড়ালেখা আপনারা কাকে বলেন আমি জানি না, আহ আসলে আপনাদের অনেকের সাইকোলজি আসে আমার সাথে কোনোভাবেই মিলে না। যেমন কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট, তার প্রাইমারি পরীক্ষা, তো সে আমাকে ক্লাসের মধ্যে খুব বলছে যে স্যার আসলে প্রাইমারি পরীক্ষা এরকম দিয়ে দিল শুক্রবার, এবং আমার খুব ডিয়ার স্টুডেন্ট, আমার মানে থাকে না যে আমি তাকে নাম ধরেই চিনি এমন একজন স্টুডেন্ট। তো তিনি বলছেন যে স্যার আমার তো দেবরের বিয়ে, আমার তো স্যার প্রাইমারি পরীক্ষা। তো আমি পরে বললাম যে প্রাইমারি পরীক্ষা, এখন এটা কি করা যাবে? তিনি কিন্তু 6 মাস ধরে ক্লাস করছেন, তিনি আমার সাথে 6 মাস ধরে ক্লাস করছেন, বিভিন্ন 3-4টা ব্যাচে তিনি ক্লাস করেছেন। তো তিনি বলছেন যে স্যার আমার দেবরের বিয়ে, আমি এখন কি করতে পারি পরীক্ষা? আমি বলি পড়ালেখা করতে পারেন, কি আর করবেন? পরে বলে স্যার দেবরের বিয়ে কি আরেকবার দিব? আমি পরে বললাম দেবরের বিয়ে আরেকবার দিবেন নাকি সেটা তো বড় ব্যাপার না, কিন্তু পড়ালেখা করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জায়গার মধ্যে তিনি দেখলাম যে আলটিমেটলি পরে দেবরের বিয়ে টিয়ে মানে এনজয় করেছেন, যাই হোক। তো এটা যে মাথায় আসতে পারে যে আপনার দেবরের বিয়েটাও একটা ইস্যু হতে পারে পড়ালেখার ক্ষেত্রে, এটা আসলে আমার বোধগম্য না, এটা আমার কোনোভাবেই বোধগম্য না। যে পড়ালেখা করছেন, আপনি একটা প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস এর প্রিপারেশন বা যে কোনো একটা প্রিপারেশন নিচ্ছেন, মানে আর ইউ সিরিয়াস যে আপনার এই টাইমে আপনি বিয়ে খেতে যাবেন? এই সময়টার মধ্যে আমি আমি যা বলছি, আমি কিন্তু খুব একটা রিজিড কথা বলছি না আপনাদেরকে। আমি কিন্তু বলেছি যে আপনারা যে কোনো একটা সাবজেক্ট শেষ হওয়ার পরে একটা বেলা অ্যাটলিস্ট রেস্ট নেওয়ার চেষ্টা করবেন। একটা বেলা অ্যাটলিস্ট সবকিছু দূরে গিয়ে, মাথা থেকে সবকিছু দূরে রেখে আপনি একটা বেলা অ্যাটলিস্ট নিজেকে টাইম দিবেন, মানে বি ইয়োর সেলফ। একটা বেলা একটা সময় নিজেকে সময় দিবেন। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আমরা মানে আসলে এই জায়গার কি দরকার সে জিনিসটা বুঝি না, এই জায়গার স্ট্যান্ডার্ডটা অনেক সময় বুঝি না। তো সেই জন্য অনেকে আছে প্রেস্টিজের জন্য পরীক্ষা দিতে আসে, যে বিসিএস দিয়ে একটা প্রেস্টিজিয়াস জিনিস, সেই জন্য না হয় দিলাম। সেটা কিন্তু যদি কোয়ালিফাই করতে হয়, কোয়ালিফাইটা কিন্তু অনেক মানে চ্যালেঞ্জিং বলবো না, কঠিন বলবো না, অনেক অধ্যাবসায়ের ব্যাপার আছে এই জায়গার মধ্যে, মানে লেগে থাকার ব্যাপার আছে। তো সেই জন্য একটু চেষ্টা করবেন এই জায়গার মধ্যে। আমি যেটা বললাম কামরুল আপনাকে, জি স্যার। আমাকে যদি 3 মাস সময় দেয়া হতো এবং আমার কাছে যদি বলা হতো যে 3 মাসের মধ্যে তোমার বিসিএস এর সিলেবাসটা শেষ করতে হবে, এখন তো আপনি বলবেন যে স্যার আপনি তো পারেন, আপনি তো জানেন। আমি 3 মাসে যে কোনো একটা ওয়ে বের করে ফেলতাম, মানে যদি আমি একেবারেও নতুন হতাম। আপনি কেন পারবেন না বলেন? জি জি অবশ্যই। ইনশাল্লাহ, তারপরে ইনশাল্লাহ। একটা বিষয় আমার কাছে মনে হয় যে আসলে তো অল ইন কি হোক, হয়তো একটা সাইডে হয়তো ভালো আছে, অন্য হুম। এক সাইডে ভালো করে কখনো বিসিএস এ অ্যাডভান্টেজ পাবেন না, এটা একেবারে লিখে রাখা একটা কথা, সবসময় মাথায় রাখবেন। যারা চিন্তা করেন যে আমি তো ম্যাথে স্ট্রং, আমার ম্যাথে খুব ভালো করতে হবে, একটা ম্যাথ আপনাকে টেনে নিয়ে যেতে পারবেন না। একটা সাধারণ জ্ঞান আপনাকে টেনে নিয়ে যেতে পারবে না, একটা ইংলিশ আপনাকে টেনে নিয়ে যেতে পারবে না। আপনার সব বিষয়ে ভালো জানতে হবে, সব বিষয়ে ভালো না জানেন মোটামুটি জানতে হবে। এক বিষয় স্ট্রেংথ, হ্যাঁ স্ট্রেংথের জায়গা আপনার মাথায় আছে, কিন্তু মাথায় রেখে সেটাকে আবার আপনি যে চিন্তা করবেন যেটাকে আমি ওইটা দিয়ে কাভার করে ফেলবো, এটা আসলে হয় না, কাভার আসলে হয় না, বুঝতে পেরেছেন? তো সেই জন্য জি একটু চেষ্টা করবেন যে সবকিছু নিয়ে আগানোর জন্য। রুটিনটা যেভাবে বলেছে, আমি আগে বহুবার বহু ভিডিওতে বলেছি কিভাবে পড়ালেখা করা যায় এই সময়টার মধ্যে। বহুবার আমি বলেছি যে আপনার যে কোনো একটা সময় যে কোনো একটা পড়াকে আপনি গুছিয়ে নিতে পারেন, 4টা জিনিস রাখবেন: জব সলিউশন, ম্যাথ, ইংলিশ আর যে কোনো একটা সাবজেক্ট পাশাপাশি রেখে একসাথে 4টা জিনিস চালাবেন। কিন্তু এই সাবজেক্টের অতটুকু পড়লাম, সেই সাবজেক্টের ততটুকু পড়লাম, এটা না আসলে অগোছালো হয়ে যায়, বুঝতে পেরেছেন? তো সেই জন্য একটু পাশাপাশি রেখে যাবেন এগুলো, দেখবেন কত দিক থেকে যে আপনি ইমপ্রুভ করছেন। আর পরীক্ষার আপনি যেহেতু একেবারে নতুন শুরু করছেন, এখন মডেল টেস্ট দিতে বলবো না, কনফিডেন্স কমে যাবে। তো এখন মডেল টেস্ট না দিয়ে আপনি পরীক্ষার 1-2 মাস আগে গিয়ে মডেল টেস্ট দিতে, 1 মাস আগের থেকে আপনি মানে সারাদিন শুধু মডেল টেস্ট আর কোয়েশ্চেন পড়বেন সারাদিন, সেটাই এটাই শুধু কাজ আপনার পড়া। আপাতত এভাবে যান, 1 মাস পরে হয়তো বা মডেল টেস্টের চিন্তা ভাবনা করতে পারেন, বা 2 মাস পরেও করতে পারেন। আপনার হাতে তখন আশা করছি, আমি বিশ্বাস করি যে 1 মাস সময় থাকবে। আর
মডেল টেস্টের বলে একটা কথা, আপনারা মডেল টেস্টে বই কিনেছেন? মডেল টেস্টের কথা যে বলেছিলাম, কিনেছেন? মডেল টেস্ট স্যার দিচ্ছেন কে কে? ফাতেমা আক্তার, আমি আনমিউট করেছি আপনাকে। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু বলতেন স্যার? স্যার আমার অবস্থা কামরুলেরই মতো। কেমন কেমন সেটা একটু বলেন তো। স্যার ওই অল্প অল্প পড়া আছে কিন্তু পুরোটা কমপ্লিট হয় নাই, আর অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো সেভাবে আমি জয়েন করিনি অনেক সমস্যার কারণে, কিন্তু এখন থেকে পড়াটা শুরু করছি। দৈনিক সম্ভব? স্যার 11 ঘন্টার মতো পড়ার টাইম পাই, কিন্তু স্যার একটা টপিক পড়তে পড়তে আমার সময় শেষ হয়ে যায়, পড়াই আগাচ্ছে না। এই এটাই তো জন্য আপনি বড় টপিক ভাগ করে নিবেন। এই জন্য টপিক ভাগ করে নিবেন, যে টপিক ভাগ করে নিবেন আর টার্গেট ধরে নিবেন। টপিক ভাগ কি বললাম? ম্যাথ একটা টপিক রাখবেন ডেইলি, ইংলিশ একটা জিনিস রাখবেন ডেইলি, রাখতে হবে সেটা, ইংলিশ পড়বেন ডেইলি, ম্যাথ পড়বেন ডেইলি। এরপরে কি জেনারেল, জেনারেল যে কোনো একটা সাবজেক্ট এক পাশে ধরলেন, এরপরে জব সলিউশন 200 কোয়েশ্চেন পড়বেন ডেইলি মিনিমাম। আর জব সলিউশন বা 200 কোয়েশ্চেন পড়ার সময় প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথ গুলো আছে সেগুলো করার দরকার নেই, ম্যাথে সময় নষ্ট হবে, আপনি ম্যাথ এমনিতেই আলাদা করছেন, তো সেই জন্য এগুলো দরকার নেই। এভাবে 1 ঘন্টা 1 ঘন্টা জব সলিউশন, 1 ঘন্টা ম্যাথ, 1 ঘন্টা ইংলিশ, এভাবে পড়লেন। বাকি যতটুকু সময় পান ততটুকু সময়ের মধ্যে একটা টার্গেট ধরে নেবেন, যে আজকে আমি এতটুকু এই বাংলাদেশ অ্যাফেয়ার্স এর এতটুকু আজকে পড়বো, বিজ্ঞানের এতটুকু আজকে আমি পড়বো, এবং সেই টাইমের মধ্যে আপনি দেখবেন যে সময়টা তখন আয় দেয়। যখন আপনি কম সময়ের মধ্যে কাজটা করেন তখন সময়টা আয় দেয়। বেশি সময় থাকলে না আপনার মনে হবে আরে সময় তো আছে, আরে দেখি না, একটু মোবাইলটা একটু দেখি, একটু দেখি সে কি করছে, একটু দেখি ওখানে যাই, এই জাতীয় কাজগুলো হয়। কিন্তু কম সময়ের মধ্যে যদি কাজটা করেন খুব আয় দেয় সময়। তো সেই জন্য আমি, এটা ব্রিটিশ থিওরি, আমি যেটা বলছি আপনাদেরকে এটা প্রুভেন, সাইকোলজিক্যালি প্রুভেন, যে আপনার যে কোনো কিছু যখন আপনার কম সময়ের মধ্যে করেন সব থেকে ইফিশিয়েন্ট হয়। এবং অনেকে আছে যারা 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন, সত্যি কথা বলতে কি জানেন, আপনার প্রিপারেশন এখনো জিরো, যে 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন। আর যে এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন তার প্রিপারেশনটা হচ্ছে সলিড, কারণ 1 বছর ধরে আপনি কি পড়েছেন সেটা আপনি কিন্তু ভুলে খেয়ে আছেন। এখন যদি আপনি প্রপারলি পুরোটা রিভাইজ না করতে পারেন, পড়ার আগের, পরীক্ষার আগের সময়টাই তো ইম্পর্টেন্ট, পরীক্ষার আগের পড়াটাই তো ইম্পর্টেন্ট। আপনি আগে মানে দুনিয়ার সবকিছু, হ্যাঁ আপনার হয়তো বা এগিয়ে রাখা আছে, আপনার কনফিডেন্স আছে, বাট দ্যাট ডাজেন্ট মিন ওই পড়ায় আপনি পেরে যাবেন। পরীক্ষার আগে আপনি যা পড়েছেন সেটা আরো 3 বার দেখতে হবে, মিনিমাম 3 বার দেখতে হবে। মিনিমাম পুরো সবগুলো বই আপনি 3 বার না দেখে আপনি পরীক্ষার মধ্যে কিভাবে আশা করেন যে আপনি কনফিউজড হবেন না, আপনার নেগেটিভ মার্কিং হবে না, আপনার ভুল হবে না? কিভাবে আশা করেন? তো এই জায়গার জি মধ্যে স্যার, একটা কথা আছে। জি বলুন স্যার। স্যার বুঝতে পারছি। হুম, ঠিক স্যার আছে, থ্যাংক। জব সলিউশনটা পড়তে গেলে সময়টা বেশি ব্যয় হয়ে যায়। ওই একটু যে ব্যাখ্যা সহকারে আমি শুধু রিডিং পড়ে যাবেন, এগুলো রিপিট হয়, কিন্তু এগুলো রিপিট হয়, ঠিক আছে? তো এগুলো হ্যাঁ রিপিট স্যার হয়, একটু বুঝছি। ব্যাখ্যা সহকারে পড়ে যাবেন। একবার যদি আপনার মুখস্থ নাও হয়, পরে দেখবেন এটা কয়েকবার দেখতে দেখতে এগুলো রিপিট হতে হতে এগুলো আপনার মাথায় এসে যাবে, যে যে জিনিসটা রিপিট হয় সেই জিনিসটা আপনি এমনিতেই বুঝবেন, সেই জিনিসটা আপনি ধরেই ফেলতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা কথা, মডেল টেস্টের যে ব্যাপারে, মডেল টেস্টটা সবাই একটু কিনেন। মডেল টেস্ট মানে যারা মানে পরীক্ষা সিরিয়াসলি দেওয়ার প্ল্যান করছেন, মডেল টেস্ট কেনেন। মডেল টেস্টটা কিনে সেই জায়গার মধ্যে একটু মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করেন। প্রথম দিকে হয়তো বা ভালো পাবেন না, প্রথম দিকে ভালো পাবেন না, প্রথম দিকে হয়তো বা দেখা যাবে 80 পাবেন, 85 পাবেন, 70ও পেতে পারেন, 75 পেতে পারেন, এরকম পেতে পারেন। আমার প্রথম মডেল টেস্ট আমি পেয়েছিলাম 95, আপনার অ্যাসিওরেন্সের 95 না, জানি আর একটু বেশি, 97 বা 95 এরকম। তো আহ, এই মডেল টেস্টে পরে আমার ঠিক 160 ক্রস করতে আমার 1 মাসের মতো সময় লেগেছে, এরপরে 160 পেতাম আমি, মানে নিয়মিত 160 পেতাম, 160-এর উপরে পেতাম। তো সেই জন্য এই জায়গার মধ্যে জিনিসটা হচ্ছে কি, মডেল টেস্টের যে একটা ধাঁচ সেটা একটা আলাদা ধাঁচ, সেটা আপনি যদি পরীক্ষা না দেওয়া শুরু করেন বুঝবেন না। মডেল টেস্টে যে কোয়েশ্চেন, আপনি কোয়েশ্চেনে অনেক স্ট্র্যাটেজি পেয়ে যাবেন, মডেল টেস্ট যখন দিতে থাকবেন তখন অনেক স্ট্র্যাটেজি আপনি পেয়ে যাবেন, যেটাকে এভাবে না করে সেভাবে, এইভাবে চিন্তা না করে সেভাবে করলে এটা এভাবে হয়ে যায়। তো মডেল টেস্টের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আপনাকে আস্তে আস্তে চর্চা করতে করতে আপনাকে পারফেক্ট করবে, ঠিক আছে? তো সেই জন্য একটু চেষ্টা করবেন সেভাবে করার জন্য। জি মহিউদ্দিন। জি স্যার, আমি ওইটার বিষয়ে জানতে চাচ্ছিলাম আর কি। কোনটা? মানে ওই যে অ্যাপিয়ার্ড এর যে আবেদনের কোনটা তারিখ কোনটা দিব স্যার এটা? আচ্ছা আরেকবার বলবেন তো সমস্যাটা আমাকে। মানে স্যার আমাদের পরীক্ষা শুরু হয়েছে আপনার এই অক্টোবরের 19 তারিখ থেকে নভেম্বরের 23 তারিখে শেষ হয়েছে, নভেম্বরের 28 তারিখে ভাইবা হয়েছে। তো এখন কোন তারিখগুলো দিব এটা বুঝতেছি না। আপনার সার্কুলারের মধ্যে কোন তারিখ লেখা আছে অ্যাপিয়ার্ড এর ক্ষেত্রে?
এই সার্কুলার তো বলা হয়েছে যে এই এক্সামের ফার্স্ট এবং লাস্ট ডেট। ফার্স্ট এবং লাস্ট ডেট। জি স্যার। আর আপনি আরেকবার বলেন তো আমাকে কি কি হয়েছিল আপনার? আমার রিটেন পরীক্ষা আপনার অক্টোবরের 19 তারিখ থেকে শুরু হয়েছে, নভেম্বরের 23 তারিখে রিটেন পরীক্ষা শেষ। হ্যাঁ, ঠিক আছে। আর এই নভেম্বরের 28 তারিখে ভাইবা পরীক্ষা হয়েছে আর কি। তাহলে আপনি রিটেন যেদিন শুরু হয়েছে আর ভাইবা যেদিন হয়েছে এই দুটো ডেট দেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। তাহলে আসসালামু আজকে আলাইকুম। এখানেই শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম। আজকে এখানেই শেষ করছি, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে দেখা হবে। পরবর্তী ক্লাস বলতে একটাই ক্লাস আছে আপনাদের সাথে হয়তো। আর এরপরে যদি লিটারেচার থাকে হোপফুলি দেখা হবে। আর যদি লিটারেচার অন্য কোনো প্ল্যান থাকে সেক্ষেত্রে সেটাও আপনাদেরকে মানে যেহেতু আর আপনাদের। আরেকটা বিষয় জি জি বলুন। স্যার, স্যার হচ্ছে আমাদের ওই মানে আমরা তো বলছিলাম স্যার আমরা ক্লাস শেষে হয়তো কিছুদিন পরেই আমাদের ক্লাসগুলো পাবো না, সব অফ হয়ে যাবে। তাই আমরা আপনাকে বলছিলাম বা অন্য টিচারকে বলছিলাম, তো এই ব্যাপারে কোনো সুরা হলো কিনা, এটা ক্লাসের এ পর্যন্ত ক্লাসের পরে পরীক্ষার আগ পর্যন্ত আপনাদের থাকবে, এটা এটা নিঃসন্দেহে বলতে পারি আমি। পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, ক্লাস শেষ হয়ে গেলে যে অফ হয়ে যাবে তা না, পরীক্ষার আগ পর্যন্ত থাকবে আপনাদের রেকর্ডেড ভিডিও। বুঝতে পেরেছেন? পরীক্ষার পরে বন্ধ হতে পারে আর কি। ঠিক আছে কামরুল, আপনাকে আমি শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি, হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।